কাল রাতে কি আমাদের মাঝে কিছু হয়েছিল? মানে ইন্টিমেট? ইহিতা দ্বিধান্বিত চোখে আরহানের দিকে তাকিয়ে প্রশ্ন করে। আরহান কফির মগে চুমুক দিতে যাবে তখনই ইহিতার কথা শুনে চমকে ওঠে। তীক্ষ্ণ নজরে ইহিতার দিকে তাকায়। সদ্য বিয়ে করা আহানের বউ ইহিতা। কাল ওদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। ইহিতার রিশতায় আহানের বড় ভাবি হয়, তবে এখন তার বউ। আহান ব্রু কিঞ্চিত বাঁকা করে তেজি কণ্ঠে বলে ওঠে, কোনো সন্দেহ আছে নাকি? ইহিতা বলে, সন্দেহ কি হ্যাঁ ভাবে নেব নাকি না ভাবে? অত্যন্ত বিরক্তির সহিত আহান কফি মগ টেবিলের ওপর রেখে দাঁড়িয়ে বলল, আপনি আমার ভাবি হন। ভাবি ছাড়া আমি আপনাকে কখনোই নিজের ওয়াইফ ভাববো না, এটা মনে রাখবেন। কথাটা বলে রুম থেকে হনহনিয়ে বের হয়ে যায় আহান। ইহিতা আহানের রাগে চেহারা দেখে মৃদু হাসে। ছোট আহান এখনো ছোটটিই রয়ে গেছে। রাগ এখনো নাকের ডগাতেই জমানো। 3 বছর পরও শারীরিক কোনো পরিবর্তন হয়নি। যেমনটা আগে দেখেছিল ঠিক তেমনটি আছে আহান। ভাবনার জগৎ থেকে বেরিয়ে ইহিতা বিছানা গুছাতে থাকে। এই সংসারে ইহিতা প্রথম পা রেখেছিল আরমানের হাত ধরে। তাদের বিয়ের 2 বছরের মাথায় আরমানের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আরমান মারা যাওয়ার পর ইহিতা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। আহানের বাবা মা যথেষ্ট ভালো মানুষ ছিলেন। ওরা 2 ভাই ছিল, আরমান আর অহান। তাদের মেয়ে না থাকার দরুন তারা নিজের মেয়ে হিসেবে ইহিতাকে এ বাড়িতেই রেখে দেয়। আরমান মারা গেছে 1 বছর হলো। এর মধ্যে শ্বশুরবাড়ি থাকতেই ইহিতার কয়েকটা বিয়ের সম্বন্ধ আসে। অহানের বাবা আজমল রহমান হামিদা বানুর সাথে আলাপ করে অহনের সাথে ইহিতার বিয়ের ব্যাপারে। হামিদা বানুও এমন কিছু একটা ভাবছিল। সেও বিয়েতে সহমত ছিলেন। ইহিতার বাবা মাকে খবর দিয়ে অহান ইহিতার বিয়ের কথা বললেও তারাও দ্বিধাবোধ করে না, রাজি হয়ে যায় বিয়েতে। কিন্তু আপত্তির বিষয় হলো অহানকে নিয়ে। অহান ছোট থেকে বড় হয় চায়নাতে। সেখানেই পড়াশোনা করারও ড্রিম ছিল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে শেষ করেছে। সেখানে একটি কোম্পানিতে জব করছে আহান। ভালো স্যালারি পাওয়ার কারণে অহান সেখানেই সেটেলড হতে চায়। কিন্তু 2 দিন আগে ওর মা হামিদা বানুর জরুরি তলব দিয়ে বাংলাদেশ আসতে বলে। অহান এত জরুরি তলবের মূল কারণ জানতে চাইলে হামিদা বানু বলে না। বাংলাদেশে আসলে বলা হবে জানায় হামিদা বানু। অহান ছোট থেকে ওর মাকে প্রচণ্ড ভয় পায় এবং কি এখনও তার কথা অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু আজমল রহমানের সাথে অহানের বন্ধুর মতো সম্পর্ক। বাবা হওয়ার পাশাপাশি সে অহানের বন্ধুও বটে। যেই বিষয়টা ওর মাকে বলতে পারে না সেই বিষয়টা নিয়ে নির্দ্বিধায় আজমল রহমানের কাছে শেয়ার করে। এখনও অহানের কোনো ব্যতিক্রম হলো না। মার জরুরি তলব পেয়ে অহান ছুটে আসে বাংলাদেশে। বাংলাদেশে এসে জানতে পারে তার বড় ভাইয়ের বউকে বিয়ে করতে হবে, যে কিনা বিধবা নারী হিসেবে সবার কাছে পরিচিত। অহান তার মায়ের মুখের উপর না করতে পারেনি, কিন্তু আকার ইঙ্গিতে অনেকবার হামিদা বানুকে বোঝানোর চেষ্টা করেছে এই বিয়ে করতে পারবে না। কিন্তু হামিদা বানু তার এক কথায় থেকে যায়, বিয়ে করতেই হবে ইহিতাকে। তারপর আর কি, ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হয় কাল রাতে। রাতে অহান নিজের বিয়ে নিয়ে বেশ চিন্তিত ছিল। আর এদিকে ইহিতা রুমে এসে টুপ করে ঘুমিয়ে পড়েছে। অহানকে যেন দেখেও না দেখার ভান করছে এমনটা। অহান এটা দেখে নিজেকে শান্ত করে। হুটহাট করে বিয়ে হওয়ার কারণে হাজারটা চিন্তা ভাবনা করতে করতে চোখ লেগে আসে। জার্নি করে আসার পর রেস্ট নেওয়ার সময়টুকুও পায়নি বিয়ের কারণে। তাই চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে সারা রাজ্যের ঘুম এসে জড়ো হয় অহানের চোখের পাতায়। ঘুমিয়ে যায় অহান। সকালে ইহিতার ঘুম ভাঙার আগেই অহানের ঘুম ভেঙে যায়। সারা রাত চেয়ারে এক কাতে ঘুমাবার ফলে ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করে। ইহিতা তখন ঘুমে কাঁদা। বিরক্তিকর ভাব নিয়ে ইহিতার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে চলে আসে। আজমল রহমান ও হামিদা বানুও তখন ঘুম থেকে ওঠেনি। ইহিতার বাবা মা কাল রাতেই চলে যায়। অহান টুকটাক রান্নাবান্নার কাজ পারে। সেই সুবাদে 1 মগ ব্ল্যাক কফি বানিয়ে রুমে নিয়ে আসে। বিছানার দিকে তাকাতেই ইহিতাকে দেখতে পায় বসা। বিছানার ওপর বসে মাথা নত করে বিড়বিড় করে কিছু একটা বলছে। অহনার তখন ইচ্ছা জাগে তাকে জিজ্ঞেস করতে, কিন্তু কাল রাতে একাই স্বার্থপরের মতো বিছানায় ঘুমিয়েছে বিধায় কিছু না বলে সেই চেয়ারে বসে পড়ে।
কফির মগে চুমুক দিতেই যাবে ঝগড়ার বেগে ইহিতা অহানের কাছে এসে অদ্ভুত ধরনের প্রশ্ন ছুড়ে দেয়। এমন উদ্ভট প্রশ্ন শুনে কফি খাওয়া আর হলো না অহানের। চলে যায় রুম থেকে। কিছুক্ষণ নিজেদের বাগানে ঘোরাঘুরি করে ওর বাবার রুমে বসে। আজমল খান তখন রুমে একাই ছিল। আব্বু এটা কি করলো আম্মু? সকালে আসলাম আর রাতেই আমার বিয়ে দিয়ে দিল, তা আবার ভাবির সঙ্গে। অহান কিছুটা উত্তেজিত কণ্ঠে বলল, আহা আস্তে কথা বলো, তোমার আম্মু শুনতে পারবে। আজমল রহমান অহানকে হাতের ইশারা করে বলল, কি আস্তে বলবো? আম্মু কেন এমনটা করলো? চায়না থেকে আসার আগে কেন বলনি আমাকে বিয়ের কথা? আগে বললে তো তুমি আসতে না, তাই তোমাকে জানানো হয়নি। আব্বু তুমি বুঝতে পারছো আমার বিয়ে হয়ে গেছে, তা ভাবির সাথে। আফসোস আক্ষেপ নিয়ে বলে অহান। তাতে কি হয়েছে? বিয়ে তো একদিন তুমি করতেই। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়ে গেছে, আর ইহিতা অনেক ভালো মেয়ে, ঠিক সব কিছু মানিয়ে নিবে। আব্বু ভাবি আমার বড়। হ্যাঁ জানি, 1 বছরের বড়, এটা কোনো ব্যাপার না, আজকাল এগুলো কমন ব্যাপার। আমি এ বিয়ে মেনে নিতে পারবো না, কিছুতেই না, কড়া গলায় বলল অহান। কে কি মানবে না শুনি? গম্ভীর কণ্ঠে কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করলো হামিদা বানু। তীক্ষ্ণ নজর অহানের ওপর পড়তেই চট করে দাঁড়িয়ে যায়। ওর আম্মুর এমন চাহনি দেখে অহান রীতিমতো ভয় পাচ্ছে। আজমল রহমান তার স্ত্রীর কাছে এসে বললেন, মানে অহান বলছে নতুন বিয়ে করেছে, কিভাবে কি মানিয়ে নেবে এই আর কি। হামিদা বানু আজমল রহমানের কথা শুনে আহানের দিকে তাকিয়ে বলে, তোমার আব্বু যা বলল তা কি সত্যি? অহান মাথা নত করে উপরে নিচে দুলায়, যার উত্তর হ্যাঁ। সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, ড্রয়িং রুমে এসো, নাস্তা রেডি। বলেই রুম ত্যাগ করলেন হামিদা বানু। অসহায় চোখের নিচে তাকিয়ে আছে আহান। আজমল রহমান তার ছেলের বিষয়টা বুঝতে পারছে। অহানের কাছে এসে কাঁধে হাত রাখতেই হাত সরিয়ে অহান রুম থেকে বের হয়ে যায়। অহান ড্রয়িং রুমে এসে চুপচাপ নাস্তা খেতে থাকে। ইহিতা এটা ওটা এগিয়ে দিচ্ছিল। অহানের একটা বিষয় খুব অবাক লাগে। আহান 1 বছর পর বাংলাদেশে এসেছে, হামিদা বানু নিজের যত্নআত্তি না করে ইহিতাকে করছে। দেখে মনে হচ্ছে ইহিতা বাড়িতে আজ প্রথম এসেছে। ডিম ভাজা পরোটা অহানের সামনে দিয়ে ইহিতার প্লেটে উঠিয়ে দিচ্ছে। এসব দেখে অহান ইহিতার দিকে ক্ষোভ নিয়ে আর চোখে তাকায়। কোনো রকম খাবার খেয়ে না গেলে উঠে রুমে চলে আসে। রাগে একা বিড়বিড় করতে করতে বলে, এটাই দেখার ছিল, নিজের ছেলে চেয়ে ছেলের বউয়ের প্রতি এত মহাব্বত, এটা কোনো কথা? বলেই চেয়ারে পা উঠিয়ে কপালে হাত দিয়ে রাখে। ইহিতা চা হাতে রুমে প্রবেশ করে। অহানকে টেবিলে পা উঠিয়ে বসে থাকতে দেখে সামনে এসে বলে, অহান পা নামাও। অহান কপাল থেকে হাত সরিয়ে কপাল কুঁচকে তাকায় ইহিতার দিকে। ইহিতা ঝাড়ি দিয়ে বলে, আমার দিকে তাকাতে নয়, চেয়ারের উপর থেকে পা সরাতে বলেছি। ঝাড়ি শুনে অহান চট করে পা নামিয়ে ফেলে। ইহিতা টেবিলের উপর চায়ের কাপ রেখে বলে, ঠান্ডা হওয়ার আগে চাটা খেয়ে নাও। আমি চা খাই না, বিরক্তি মুখে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে আহান। এনেছি যখন খেতেই হবে, খাও। বলতে বলতে ইহিতা বিছানায় এসে বসে। অহান চরম বিরক্তি নিয়ে চায়ের কাপের দিকে তাকায়। ইহিতা ওর ফোন হাতে নিয়ে অহানকে প্রশ্ন করে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? না, মৃদুস্বরে উত্তর দেয়। বয়ফ্রেন্ড? অহান চট করে ইহিতার দিকে ঘাড় ঘুরে তাকায়, ব্রুকুচকে বলে, বয়ফ্রেন্ড? হ্যাঁ বয়ফ্রেন্ড আছে। আশ্চর্য, আমার বয়ফ্রেন্ড থাকবে কেন? অবাক হয়ে চোয়াল জোড়া শক্ত করে বলে অহান। আমি শুনেছি বাহিরের দেশগুলোতে ছেলেরাই নাকি ছেলেদের সাথে ডেটে যায়, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কর্তব্য পালন করে। ভুল শুনেছেন। তাহলে তুমি বলতে চাইছো তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনোটাই নেই? না নেই। বউ? থুতনিতে হাত রেখে বলল ইহিতা। যেখানে আমার গার্লফ্রেন্ড নেই সেখানে বউ আসবে কোথা থেকে? কি আজগবি প্রশ্ন! রেগে চট করে দাঁড়িয়ে বলে আহান। সত্যিই নেই? এক ভ্রু উঁচু করে বলে। না, জোরে বলে আহান। তাহলে আমি কে? এবার ইহিতা দাঁড়িয়ে গিয়ে রেগে কোমরে হাত রেখে বলে। অহান এতক্ষণে বুঝতে পারল ইহিতার কথা পেঁচানোর মূল কারণ। অহানের মুখ থেকে স্বীকার করাতে চেয়েছিল ইহিতা ওর বউ,
তার জন্য এত ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বলেছে অহানকে। কি হলো বলো, কিছুটা ধমকের সুরে বলল ইহিতা। ভাবি, এসব কি শুরু করেছেন? কাল রাতে আপনাকে বিয়ে করার কথা বলল আম্মু, শুনে মাথায় বাস পড়লেও নিজেকে সামলে বিয়েটা করে নিলাম। জানি আপনি এখন আমার বউ, কিন্তু এটা কিভাবে সম্ভব? যাকে ভাবি বলে ডেকেছি সে এখন আমার রিস্তায় বউ হয়ে গেল, এটা কি মানা যায়? কিছুটা অসহায় কণ্ঠে কথাগুলো বলল অহান। আগে তোমার ভাবি ছিলাম, এখন তোমার বউ, এতে সমস্যা তো দেখছি না আমি। বোঝার চেষ্টা করেন, আপনাকে কিভাবে আমি মেনে নেব? আপনি আমার বউ, অনলি 1 বছরের, তাতে সমস্যা নেই। আমি যদি মেনে নিতে পারি তোমাকেও মেনে নিতে হবে, আঙুল তুলে বললে ইহিতা। এতক্ষণ অহান কাকে কি বলল সে তো মানতেই চাইছে না কিছু, সব কিছু মেনে নিয়েছে। আগে পরে কিছু বলে লাভ হবে বলে মনে হচ্ছে না অহানের। এক হাত কোমরে রেখে আরেক হাতের আঙ্গুল কপালে বুলাতে থাকে। রাগ, বিরক্ত, লজ্জা তিনোটাই অহানের মধ্যে বিদ্যমান। ইহিতা হাত বগল দাবা করে অহানের দিকে তাকিয়ে ওর ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে। অহান আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়, বাসার বাহিরে চলে আসে। একা একা কোলাহলবিহীন গলির পথ দিয়ে হাঁটছে, বিয়ের ব্যাপারে ভাবছে। সামনে কি হবে, কি নাম দিবে এই সম্পর্কের অহন জানে না। একটি নিরিবিলি লেকের পাড়েই সে বসে, সারা দুপুর সেখানে বসেই কাটিয়ে দেয়। বাসায় যেতে ইচ্ছা করছে না। বাসার কথা মনে পড়লেই নিজেকে খুব অসহায় মনে হয়। দুপুর পার হয়ে যায়। ইতিমধ্যে ইহিতা ও হামিদা বানু কয়েকবার আহানকে কল দিয়েছে। অহান ফোন পিক করে না, সাইলেন্ট করে রেখে দেয়। রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে বেঞ্চেই ঘুমিয়ে যায় অহান। সুমিষ্ট স্বরে আজানের ধ্বনি কানে আসছে অহানের। তড়ি ঘড়ি করে উঠে বসে, চোখ কচলিয়ে চারিদিকে তাকিয়ে দেখে অন্ধকার। বুঝতে পারছে না এখন সন্ধ্যা নাকি রাত। পকেট থেকে ফোন বের করে পাওয়ার বাটন চাপ দিতে স্ক্রিনের ঘড়ির টাইম ভেসে ওঠে, সঙ্গে 100-রও বেশি মিসড কল, তা আবার ওর আম্মুর। অহান ফোন পকেটে পুরে সর্বশক্তি দিয়ে দৌড় দিয়ে বাসার দিকে। আজ তো অহন শেষ ওর আম্মুর হাতে। 9টা বাজতে চললো, এখনো অহন বাসায় আসেনি। ফোনটাও ধরছে না। আসুক আজ বাসায়, কত তেল হয়েছে শরীরে দেখব। রাগে নাকের পাটা ফুলিয়ে বলে হামিদা বানু। আজমল রহমান তাকে শান্ত করতে যেও দমে যাচ্ছে, কারণ সে আজ প্রচুর রেগে আছে অহানের ওপর। এখন কই মাছের মতো ছটফট করতে করতে অহন দরজার সামনে এসে দাঁড়ায়। দৌড়ে হাঁপিয়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হামিদা বানু অহনকে দেখা মাত্রই হাতে খুন্তি নিয়ে তেড়ে যায়। অহন ভয়তে আজমল রহমানের পেছনে লুকায়। দাঁত মুখ খিচে হামিদা বানু বলে, তুমি সরে যাও সামনে থেকে, আজ ওর খবর নিয়ে ছাড়বো। অহান ভীতু কণ্ঠে বলে, আম্মু মাফ করে দাও, এমন আর হবে না। গোলামের ঘরে গোলাম, আমার ফোন ধরিসনি কেন? কতবার তোকে কল দিয়েছি দেখিসনি? অহানকে ধরার পায়তারা করে বললেন, ফোন সাইলেন্ট করা ছিল আম্মু, প্লিজ মাফ করো। আজমল রহমানের পেছনে দাঁড়িয়ে এদিক সেদিক দৌড়িয়ে বলে। আজমল রহমান মা ছেলের মাঝখানে দাঁড়িয়ে আছে, বেশ আশঙ্কার মধ্যে আছেন তিনি। না জানি খুন্তির বাড়ি তার গায়ে পড়ে যায়। কোনো মাফ হবে না, মায়ের হবে শুধু। আম্মু এবারের মতো ছেড়ে দেন, পিচ্ছি মনে করে, ইহিতা বলে। হামিদা বানু খুন্তি ফ্লোরে ফেলে দিয়ে বলে, বৌমা বলেছে তাই ছেড়ে দিলাম, নয়তো পুরো শরীরে খুন্তির দাগ বসিয়ে দিতাম। অহান স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহিতার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাবি, বেঁচে গেলাম। হামিদা বানু ফ্লোর থেকে খুন্তি হাতে উঠিয়ে চিল্লিয়ে বলে, কি বললি তুই? হামিদা বানুর চিল্লানি শুনে অহান উল্টো দিয়ে ফিরে ভয়েতে রুমে দৌড় দেয়। আসলে ইহিতাকে ভাবি বলে ডেকেছে, তাই হামিদা বানু ফের রেগে গেছে। ইহিতা মুখে হাত রেখে হাসে অহানের এমন দৌড় দেখে। বলতে হবে ছেলেটি ভীষণ ভয় পায় তার আম্মুকে। রাত 10টা। অহান ভয়ে ভয়ে দরজার পর্দা সরিয়ে উকি মেরে দেখে ড্রয়িং রুমে কি করছে সবাই। আসলে দুপুরে কিছু না খাওয়ার ফলে প্রচুর খিদে পেয়েছে অহানের, যার কারণে উকি মেরে দেখছি খাবার টেবিলে বেড়েছে কিনা। আজমল রহমান হামিদা বানু চেয়ার টেনে টেবিলে বসে। তখনই হামিদা বানু ইহিতাকে বলে আহানকে ডেকে আনতে। অহান এটা শুনে পর্দার আড়াল থেকে চট করে বেরিয়ে ফট করে একটি চেয়ার টেনে বসে পড়ে। ওর এমন কাণ্ডে সবাই বিস্মিত চোখে তাকায়।
অহান সবার দিকে না তাকিয়ে বুঝতে পারে ওর এমন আগমনে সবাই অবাক হয়েছে। তাই সবকিছু স্বাভাবিক করার জন্য উঠে শান্তভাবে দাঁড়িয়ে রুমে চলে যায়। 30 সেকেন্ড পর ধীর পায়ে রুম থেকে ড্রয়িং রুমে এসে চেয়ার টেনে বসে। সবাই এবারও একই নজরে অহানের দিকে তাকিয়ে রয়। অহান বুঝতে পারছে না কি করলে তারা ওর ওপর থেকে নজর সরাবে। আসলে তারা বোঝার চেষ্টা করছে আহান কি করতে চাইছে। ইহিতা আহানের এমন কাণ্ডে এক ঠোঁট কামড়ে ধরে হাসি আটকিয়ে তাদের স্বাভাবিক করতে খাবার বেড়ে দিয়ে কথা বলতে থাকে। অহান কিছুটা হাঁফ ছেড়ে বাঁচে। খাবার খাওয়ার এক পর্যায়ে অহান মৃদু স্বরে হামিদা বানুকে বলে, আম্মু আমাকে কাল চায়না যেতে হবে। এখানে আসার কারণে তাড়াহুড়োয় ছুটি আনতে পারিনি। পরশুদিন অফিসে না গেলে সমস্যা হতে পারে। হামিদা বানু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যাও। অহান মনে মনে খুশি হয়ে যায়। ওর খুশির ঝলক চেহারায় ফুটে ওঠে, কিন্তু বেশিক্ষণ খুশির ঝলক চেহারায় টিকল না। হামিদা বানুর কথা শুনে খাবার খাওয়া বন্ধ হয়ে যায় আহানের। সে বলল, ইহিতাকেও সাথে করে নিয়ে যাবে চায়না, এটা আমার আদেশ। বলেই তিনি উঠে চলে যায়। অহান হাঁ করে ওর আম্মুর যাওয়ার দিকে তাকায়। পরক্ষণে ইহিতার দিকে তাকাতেই ইহিতা মুচকি হেসে এক চোখ টিপ দেয়। সঙ্গে সঙ্গে অহানের হাঁ মুখ বন্ধ হয়ে যায়। আজমল রহমান এটা দেখে মুচকি মুচকি হাসে। আমাদের আহান পুরো আহাম্মক হয়ে গেছে। ভাবলো কি আর হলো কি, জীবনটা ফুটবল হয়ে গেল। যখনই যে পারছে পা দিয়ে ছটিয়ে দিয়ে যাচ্ছে। চায়না গিয়ে কি ভাবি দেবরের সম্পর্ক ঠিক হবে, নাকি এমনই রয়ে যাবে? রাত পেরিয়ে সকাল হলো। রাতে ইহিতা কাপড় চোপড় গুছিয়ে রেখেছে। নাস্তা সেরে 10টার দিকে এয়ারপোর্টে আসে ওরা। সঙ্গে হামিদা বানু ও আজমল রহমানও এসেছে। ইহিতার পাসপোর্ট ভিসা আগে থেকেই হামিদা বানু ম্যানেজ করে রেখেছিল। এয়ারপোর্টে বসে ইহিতাকে আহানের বিষয়ে অনেক কিছুই বলে হামিদা বানু, তাও আবার অহানকে শুনিয়ে শুনিয়ে। ইহিতা, অহান যদি উল্টাপাল্টা কিছু করে বা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তুমি আমাকে কল দেবে, তারপর দেখবে আমি ওর কি হাল করি। ক্ষিপ্ত চোখে অহানের দিকে তাকিয়ে বলে। অহান তো পাশে দাঁড়িয়ে ওর আম্মুর কথাগুলো শুনেই যাচ্ছে। আরও অনেক কিছু বলে হামিদা বানু। তখনই মাইকে অ্যানাউন্সমেন্ট হতে থাকে। অহান দ্রুত ওর আব্বু আম্মুর পা ছুঁয়ে সালাম করে ইহিতাকে রেখেই হাঁটতে থাকে। তখনই আবার ফিরে এসে ইহিতাকে সাথে নিয়ে প্লেনের উদ্দেশ্যে ছোটে। দুজনেই পাশাপাশি সিটে বসেছে। অহান ওর হাতের ব্যাগটা উপরে রেখে জানালার পাশের সিটে বসেছে। অহান এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। আর চোখে ইহিতার দিকে তাকিয়ে থেকে সে হাত দুটো পিছনের দিকে গলায় কিছু একটা পড়েছে। যাই পড়ুক না কেন, তাতে ওর কি? চোখ সরিয়ে নেয় অহান। কিন্তু পরক্ষণে মনে পড়ে ইহিতা প্রথম প্লেনে চড়ছে। প্লেনে যখন আকাশে উড়াল দিবে তখনই ওকে জাপটে ধরে পড়ে। এটা ভেবে অহান দ্রুত হাত উঠিয়ে বগল দাবা করে রাখে। ইহিতা অহানের এমন কাণ্ড ঠিক বুঝতে পেরেছে কেন এমন করছে অহান। এই যে, নিজেকে এত স্মার্ট ভেবো না, আমার এত ভয় নেই। ইহিতা কথাটা বলেই চোখে রুমাল বাঁধতে শুরু করে। অহান ইহিতার কথায় পাত্তা না দিয়ে একইভাবে বসে রয়। কিছুক্ষণের মধ্যে প্লেন আকাশপথে উড়াল দেয়। প্লেন এতটা ঝাঁকি লাগার পরও ইহিতা চোখে রুমাল পেঁচিয়ে হেলান দিয়ে বসেই ছিল। অহান এটা দেখে কিছুটা অবাক হলেও পরে সামলে নেয়। ওরা সকালের দিকে পৌঁছে যায়। বাংলাদেশে তখন রাত। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই ইহিতার দিকে কিছু লোক অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তাকানোটাই স্বাভাবিক, কারণ ইহিতা তো তাদের মতো স্টাইলিশ ড্রেস আপ পরেছে। তারা দেখেই বুঝতে পারে এটা বাংলাদেশি নয়তো ইন্ডিয়ান। অহান একটা ট্যাক্সি ডেকে উঠে বসে। গাড়িতে বসে ইহিতা অহানকে বলে, তুমি যেখানে থাকো সেই ফ্ল্যাট কি তোমার কোম্পানি দিয়েছে? কোম্পানির এমডি তো আমার শ্বশুর, যে দিয়ে দেবে ফ্ল্যাট। তেরাভাবে উত্তর দেয় অহান। বাঁকা করে বলার কি আছে? সোজাভাবে বললেই তো হয় ভাড়া থাকি। কেন, আপনি জানেন না? না। ওয়াও, আমার ঘাড়ে ঝুলে পড়েছেন অথচ আমার বিষয়ে কিছুই জানেন না। ফালতু কথা বলবে না অহান। আর তোমার মতো অসভ্য ছেলের বিষয়ে জানার আমার কোনো ইচ্ছা নেই। অহান রেগে সোজা হয়ে বসে আঙুল তুলে বলল, আমি অসভ্য? আপনি অসভ্য। কাল সকালে উঠিয়ে আমাকে কি বলেছেন? রাতে কিছু হয়েছিল? ইন্টিমেট? অভিনয় করে দাঁতের দাঁত চেপে বলে অহান। হ্যাঁ বলেছি তো। তো মানে? আরে আমি সহজ সরল বাচ্চা ছেলে, ইন্টিমেট মানে কি সেটাও বুঝি না।
আর আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন? লজ্জা করে না আপনার? যত সব ফাউল। ইহিতা অহানের একটু সামনে গিয়ে ঘাড় কাত করে আস্তে করে বলে, তাহলে বন্ধের দিন ফ্ল্যাটে মেয়ে মানুষ নিয়ে এসে কি লুডো খেলো? ইন্টিমেট মানে বোঝো না? এমনিতেই ইহিতা অহানের কাছে এসেছে দেখে পিছনে সরে গেছে অহান। এখন আবার ওর কথা বলাটা শুনে অহানের চোখ রসগোল্লার মতো হয়ে যায়। ইহিতা পিছিয়ে এসে বলে, এত বড় করে তাকালে চোখের মনে খুলে আমার হাতে এসে পড়বে। অহান বড় নিঃশ্বাস নিয়ে খুব কষ্টে একটা ঢোক গিলে স্লোলি ভাবে সামনে তাকায়। এমনভাবে বসে রয় দেখে মনে হচ্ছে পাশে শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট বিড়ালের বাচ্চা বসে আছে। অহানের এমন অবস্থা দেখে ইহিতা মনে মনে বলে, জাস্ট শুরু করলাম, তোমার সব খারাপ অভ্যাসগুলো আস্তে আস্তে খোলাসা করবো অহান। আল্লাহ, ইহিতা ভাবি কিভাবে জানলো আমি মেয়েদের সাথে ইন্টিমেট হই বন্ধের দিনে? তাহলে সে কি আমার ওপর নজর রাখছে? যতটা সহজ সরল ভেবেছিলাম সে তো তার চেয়েও কঠিন। আমার বাকি খারাপ কাজ, না না, আমাকে জানতে হবে সেগুলো সে জানে কি না। এসব যদি আম্মুর কানে যায় তাহলে সে নিশ্চয়ই আমার পেছনে লোক লাগিয়েছে। মনে মনে কথাগুলো ভেবে ঢোক গেলে অহান। অনেকক্ষণ পর ওরা বাসায় চলে আসে। অহান ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। বিল্ডিংটা 5 তলা ছিল, অহান থাকে দোতলায়। ফ্ল্যাটের সামনে এসে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই ইহিতার মেজাজ বিগড়ে যায়। পুরো ঘর অপরিষ্কার, চিপস, নুডলস, জুস ইত্যাদি আরও অনেক কিছুর খোসা এখানে সেখানে ফেলানো। দুটো রুম, বাম দিকে রুমের সঙ্গে কিচেন, মাঝখানে ছোট্ট একটা ড্রয়িং রুম। ঘরের ভেতর আলো বাতাস আসার কোনো পদ্ধতিই নেই, অল টাইম লাইট জ্বালানো থাকে। তবে ঘর বেশ ঠান্ডা। ইহিতা অহানের দিকে রাগি চোখে তাকাতেই অহান মুখে হাসি রেখা টেনে বলে, ব্যাচেলর সংসার, তাই এমন। বাকিটা শোনার আগে ইহিতা কিচেনে আসে। সেখানেও একই অবস্থা, আধোয়া থালা বাসন, চামচ, কড়াই আরও অনেক কিছু বেসিনে রাখা। কিচেন থেকে অহানের রুমে আসে। পুরো রুম কাপড় চোপড় এখানে ওখানে ফেলানো, জুতোর কোনো ঠিক নেই, মানে পুরো রুম গরুর ঘরের মতন। ইহিতা পরের রুমের দরজা খুলে দেখে এই রুমটা মোটামুটি গুছানো। দরজা বন্ধ করে ড্রয়িং রুমে ফোনের দিকে তাকিয়ে বলে, বুঝতে পেরেছি, আম্মুর কাছে একটা কল দিতে হবে। কথাটা শুনে অহান শোনা মাত্র ইহিতার কাছে এসে মিনতির স্বরে বলে, প্লিজ ইহিতা, আম্মুর কাছে কল দিবেন না। আমি কথা দিচ্ছি 4 ঘন্টার মধ্যে একদম চকচকে করে ফেলবো। প্লিজ কল দিবেন না। সত্যি তো? পাক্কা সত্যি। তাহলে কাজে লেগে পড়ো। বলেই ইহিতা ও ট্রলি নিয়ে গুছানো রুমে আসে। অহান ধপ করে ছোট সোফায় বসে পড়ে। কান্না ফেস বানিয়ে বলে, যা করতে পছন্দ করি না তাই আজ করতে হবে। কোথায় ফেসে গেলাম দয়াল? অহান, কাজ শুরু করেছো? ইহিতা চিল্লিয়ে রুম থেকে বলে। অহান ইহিতার কথা শুনেই চট করে দাঁড়িয়ে ঘর গোছানোর কাজে লেগে পড়ে। প্রথমে সব ময়লা একটি পলিথিনে উঠাতে থাকে, তারপর ঝাড়ু দিয়ে রান্নাঘরে থাকা আধোয়া থালা বাসন ধুতে থাকে। এরই মধ্যে ইহিতা কিচেনে আসে ঠান্ডা পানি খাওয়ার জন্য। অহানকে থালা বাসন ধুতে দেখে ওর দিকে তাকাতে তাকাতেই ফ্রিজ খুলে। অহান ইহিতাকে ফ্রিজ খুলতে দেখি চোখ মুখ কুচকিয়ে অন্যদিকে তাকায়। ইহিতা ফ্রিজ খোলার সাথে সাথে থ হয়ে যায়। কিছুক্ষণ ফ্রিজের দিকে তাকিয়ে থেকে অহানের দিকে ক্রোধিত চোখে তাকায়। অহান তখন ঘাড় অন্যদিকে ঘুরিয়ে থালা বাসন মাজছিল। ঈশিতা ঠাস করে ফ্রিজ লাগিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলল, গাধা দেখেছি, কিন্তু তোমার মতো এত গাধা দেখিনি আগে কখনো। অহান ঠিক একভাবে দাঁড়িয়ে থালা বাসন মাজছে, কোনো প্রতিক্রিয়া নেই। জানে এসব এখন শুনতেই হবে। ঈশিতা ফের চিল্লিয়ে চিল্লিয়ে বলে, যেমন ঘর নোংরা করে রাখে তেমন ফ্রিজটাও নোংরা করে রেখেছো। কি কি আবর্জনা রেখেছো ফ্রিজের মধ্যে? পচা সবজি, খালি ক্যান, খালি পানি, তার সাথে দুধের বোতল, বাসি তরকারি, ডিমের খোসা, এমনকি দাঁত মাজার পেস্ট ব্রাশও সেখানে রেখে দিয়েছো। ছি। অহানের কোনো পরিবর্তন হয়নি, একইভাবে দাঁড়িয়ে থালা বাসন ধুতে ব্যস্ত। তুমি এত নোংরা কবে থেকে হলে? সবার সামনে তো খুব স্মার্টনেস দেখাও, আর ভেতরে নোংরা কোথাকার। ইহিতার কথা আর এবার পাল্টা জবাব দেয় অহান। থালা বাসন হাত থেকে ঠাস করে রেখে বলে, আমার ঘর, আমার রুম, আমার ফ্রিজ, আমি যা মন চায় তাই করতে পারবো, আপনার তাতে কি? আমাকে নোংরা ছি বলার আপনি কে? লাস্টের কথাটা চিল্লিয়ে বলে আহান। ইহিতা অহানের কথা শুনে কিছুক্ষণ চুপ করে বলে, আচ্ছা আমি কে সেটা তোমার আম্মুকেই কল দিয়ে জিজ্ঞেস করি। ওয়েট,
বলেই কল দিতে নিলেই তখনই ইহিতা ওর পায়ের কাছে কিছু একটা অনুভব করে। তাকিয়ে দেখে অহান ইহিতার 2 পা জড়িয়ে ধরে রেখেছে। ইহিতা এক ভ্রু উঁচু করে বলে, কে? অহান গানের সুরে সুর মিলিয়ে ইহিতাকে বলে, ভাবি গো, আম্মুরে বইলেন না, আম্মু আমাকে পিটায়া খয়রাত দিব, ও ভাবি গো মাফ করেন। ইহিতা মুখে হাত রেখে মিটমিটিয়ে হাসে। ওর এখন মন চাইছে খিলখিল করে হাসতে অহানের কাণ্ড দেখে, কিন্তু কোনো রকম হাসি থামিয়ে ভারী কণ্ঠে বলল, ওঠো না, আগে বলেন আম্মুরে কল দিবেন না। পা জড়িয়েই ধরেই বলে, আচ্ছা যাও, কল দিব না, এবার উঠো, থালা বাসন ধুয়ে নাও, আর হ্যাঁ, ফ্রিজও সুন্দর করে পরিষ্কার করবে। ওকে। অহান খুশি হয়ে পা ছেড়ে উঠে দাঁড়ায়। ইহিতা চলে যাওয়ার সময় বলে, আমাকে ভাবি বলে ডেকেছো, নেক্সট টাইম যেন আর না শুনি, নাম ধরে ডাকবে আমার, বলেই চলে যায়। অহান মনে মনে ইহিতার ওপর ক্ষোভ নিয়ে কাজ করতে থাকে। অহানের ভালো দিনগুলোকে খুব বেশি মিস করছে এখন। কান্না ফেস বানিয়ে থালা বাসন ধুতে থাকে। 3 ঘন্টা পর কিচেন, ফ্রিজ, ড্রয়িং রুম পরিষ্কার করা শেষ। এয়ারপোর্ট থেকে আসার পর কিছুই খাওয়া হয়নি অহানের, ইহিতাও খায়নি। খালি পেটেই এত এত কাজ করে টায়ার্ড অহান। গলায় তোয়ালেও হাতে বালতি নিয়ে ওর রুমের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঘামে মনে হচ্ছে গোসল করে দিয়েছে। এত কাজ অহান কখনোই আগে করেনি। আজ এত কাজ করতে করতে জিহ্বা বাহিরে এসে পড়েছে। বালতিতে পানি নিয়ে নিজের রুমে যাচ্ছে রুম মোছার জন্য। এক পা রুমে দিতেই কলিং বেল বেজে ওঠে। অহান বালতি রেখে দরজা খুলতে নিলেই ইহিতা রুম থেকে বের হতে হতে বলে, এই না, দরজা খুলবে না তুমি, তোমার হাতে ময়লা। অহান ওর হাত দুটোর দিকে তাকালো, কই ময়লা তো দেখছি না। ইহিতার দিকে গাল ফুলিয়ে তাকায়। এত কাজ করেছে, ময়লা থাকতেই পারে, এই বলে কি দরজা খোলা নিষিদ্ধ? একটু পর আবার না বলে বসে, গায়ে ময়লা, বাসা থেকে বের হও। কথাগুলো মনে মনে আওড়াচ্ছে অহান। ইহিতা দরজা খুলে দেয়। হাসি মুখে একটি যুবক ভিতরে আসে। যুবকটি আগে থেকে ইহিতাকে চিনত। সে ছিল অহানের কাছের বন্ধু রিফাত। তারা একসাথেই চায়না এসেছে। একই অফিসে কাজ করলেও তাদের ফ্ল্যাট ভিন্ন। রিফাত এই বিল্ডিংয়ের 3 তলায় থাকে। ইহিতা ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আরে রিফাত যে, কেমন আছো? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? খুশি মনে বলে রিফাত। এই তো আছি। তা আপনি? কথাটা বলে শেষ করার আগে আহানের দিকে চোখ পড়ে। রিফাত জিজ্ঞেস করে, ভাবি এই ছেলেটা কি, চেহারার ময়লা মাখানো? আপনাদের বাসায় নতুন কাজের লোক নাকি? আর অহান কোথায়, ওকে দেখছি না যে? ইহিতা প্রথমে হেসে দিয়েও আবার মুখে হাত রেখে হাসি থামায়। বলে, অহান এখানে সেখানেই আছে, ভেতরে এসে বসো। না ভাবি, আমি এখন বসবো না, দেখে মনে হচ্ছে ঘর পরিষ্কার করা হচ্ছে। ভালো করে পরিষ্কার করান, অহান শালায় জন্মের নোংরা, ঘর অপরিষ্কারই রেখে দেয়। আমি যাই, পরে আসবো নে। বলেই রিফাত দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। আসলে রিফাত জানতো এটাই অহান, তাই একটু মজা নিয়ে গেল অহানের সাথে। ইহিতা মিটমিটিয়ে হেসে দরজা বন্ধ করে দেয়। অহান রিফাতের কথায় রাগে ফুসফুস করছে। কাজ করতে করতে চেহারার হাল খারাপ হয়ে গেছে অহানের। তাহলে বুঝুন কত কাজ করেছি আজ অহান। ইহিতা ভারী কণ্ঠে বলে, এভাবে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ঘর মুছে গোসল করে এসো। চেহারা যে হাল করেছো তাতে রিফাতের কথাই সত্যি ছিল। কথাটা বলে ইহিতা এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে আসে। অহান বেচারা বালতি নিয়ে এক বুক কষ্ট নিয়ে রুমে চলে আসে। কান্না ফেস বানিয়ে রুম জোরে জোরে মুছতে থাকে। সময়ও কেটে যায়। 1টা বেজে গেছে। ইহিতা গোসল অনেক আগেই করে নিয়েছে। দূরের একটি মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পেয়ে ইহিতা উজু করে আসে। রুমে জায়নামাজ ছিল না। ইহিতা ওড়না বিছিয়ে নামাজ পড়তে বসে। এদিকে অহান গোসল সেরে তোয়ালে পেঁচানো অবস্থায় শুয়ে পড়ে বিছানায়। আজ অনেক কাজ করেছে সে। মনে পড়লেই অহানের রাগে কাঁদতে ইচ্ছে করছে। ইহিতা নামাজ পড়ে উঠতেই কলিং বেল বেজে ওঠে। রুম থেকে বেরিয়ে দরজা খুলে দেখে খাবার ডেলিভারি লোক এসেছে। ইহিতা খাবার অর্ডার করেছিল। টাকা দিয়ে খাবারগুলো নিয়ে সার্ভ করে ছোট টেবিলে রাখে। চিল্লি অহানকে ডাকে খাবার খেতে। ইহিতা টিভি অন করে খাবার খাচ্ছে। অহানের শরীর কাজ করতে করতে অনেকটা দুর্বল হয়ে গেছে, যার দরুন হেলে দুলে হেঁটে ড্রয়িং রুমে আসে। খাবারের প্লেট হাতে নিয়ে দ্রুত খেতে শুরু করে। ইহিতা অহানের দিকে তাকিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। অহানের পরনে 3/4 প্যান্ট, সেটা হাঁটুর দিক থেকে কিছু অংশ ছেঁড়া, হাতা কাটা গেঞ্জি,
অহানকে পর্যবেক্ষণ করার পর খাওয়ায় মন দেয়। অহান খিদের চোটে ইহিতার আগে খাওয়া শেষ করে। হাত ধুয়ে উঠে যেতে নিলে ইহিতার ডাকে থেমে যায়। পেছন ফিরে বলে, কি? এটা পড়ো। একটি কাগজের খাম অহানের দিকে এগিয়ে দেয় ইহিতা। এটা কি? হাতে নিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করে। রুলস। কিসের? কার? তোমার। পড়ো। আমার রুলস মানে? এখন এখানে থাকতে হলে কি আমাকে রুলস মেনে চলতে হবে? কিছুটা রেগে বলে অহান। ইহিতা পানির মগ টেবিলের ওপর রেখে বলে, অবশ্যই। পারবো না। টেবিলের ওপর কাগজের খামটা রেখে বলে, আমি পারবো। কি? ব্রু কুচকে বলে আহান। আম্মুকে কল দিতে। খেতে খেতে ভ্রুক্ষেপহীন নজরে বলে ইহিতা। অহান কথাটা শুনে রাগে চোয়াল জোড়া শক্ত করে ফেলে। অনিচ্ছা সত্ত্বেও কাগজের খাম হাতে নিয়ে খুলে পড়তে থাকে। রুলসের 1 নাম্বারটি ছিল, প্রতিদিন সকালে উঠে যথাসময়ে উঠে নাস্তা তৈরি করতে হবে। তারপর অফিস যাবে। দুপুর ও রাতের নাস্তা ইহিতা করবে। অফিস থেকে এসে ঘরের সব কাজও করতে হবে অহানের। প্রথমটা পরেই ইহিতার দিকে তাকায়। ইহিতা অহানের দিকে তাকিয়ে বলে, নেক্সট। দ্বিতীয় রুল ছিল, কোনো মেয়েদের সাথে কথা বলা তো দূর, কোন নজরেও তাকানো যাবে না, সব মেয়েদের আপু বলে ডাকতে হবে। তৃতীয় রুল ছিল, কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করা যাবে না, সেটা সিগারেটই হোক না কেন। আর 10টার আগে বাসায় আসতে হবে। মাঝে মধ্যে অফিসে কাজ থাকে, তখন লেট করে বাসায় আসতে হয় আমার, অহান বলে। সেই ব্যাপারটা ভিন্ন। চতুর্থ রুলস ছিল, ইহিতার সব কথা পাই টু পাই শুনতে হবে, আর না হলে জাস্ট একটা কল যাবে বাংলাদেশে। রাগে অহান চোখ বন্ধ করে নেয়। রাগী নিঃশ্বাস ফেলে টেবিলের ওপর 2 হাত রেখে ইহিতার দিকে ঝুঁকে চেহারার সামনে গিয়ে বলে, যদি আমি আপনাকে এখন এখানে মেরে গুম করে দেই বা আপনার ফোন ছিনিয়ে নিই, তারপর তো আম্মুর সাথে যোগাযোগ করতে পারবেন না, তখন? একভ্রু উঁচু করে বলে আহান। ইহিতা সেখানে থাকা ছোট্ট চামচ দিয়ে অহানের মাথায় ঠাস করে বাড়ি দেয়। অহান চামচের বাড়ি খেয়ে ইহিতার কাছ থেকে সরে এসে মাথায় হাত বুলাতে থাকে। ইহিতা টেবিলের নিচ থেকে ফোন বের করে টেবিলের ওপরে রেখে লাউড স্পিকারে দেয়। তখনই ফোনের ওপাশ থেকে হামিদা বানুর ঝাঁঝালো কণ্ঠের স্বর শোনা যায়। নবাবজাদার ঘরে হারামজাদা, তোকে এত বড় সাহস, তুই আমার মায়েরা মায়েরা গুম করে ফেলবি বলছিস, আবার ফোন ছিনিয়ে নিবি? তোরই আমি ব্লেন্ডারে ভরে জুস বানিয়ে খাবো। নিজের মায়ের এমন ঝাঁঝালো কণ্ঠের স্বর শুনে আহান বড় চেয়ে ঢোক গিলল। আমতা আমতা করে বলল, আম্মু, আমি তো ইহিতার সাথে মজা করছিলাম, তুমি এটা সিরিয়াসলি নিচ্ছ কেন? শোন হারামজাদা, এখন যেটা বলেছি সেটা যেন মজা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যদি ইহিতার কিছু হয় রে, তোকে আমি মেরে তারপর আমি ক্ষান্ত হব। আর ইহিতা তোর ভাবি নয়, বউ হয়, কথাটা মনে রাখিস। বলেই লাইন কেটে দেয় হামিদা বানু। অহান কপালে হাত রেখে বসে পড়ে সোফায়। ইহিতা বাঁকা হেসে খেয়েই যাচ্ছে। অহান যে এমন কিছু বলবে সেটা ধারণা ইহিতা আগেই করেছিল, তাই তখন আহানের আড়ালে হামিদা বানুকে কল দিয়ে লাইনে রেখেছিল। ছোট টেবিলের ওপরে খাবার রেখে ফ্লোরে বসে খাচ্ছিল ইহিতা, আর ফোন তার পাশেই রেখেছিল, যার কারণে হামিদা বানু অহানের বলা প্রত্যেকটা কথাগুলো সহজেই শুনতে পায়। ইহিতা প্লেটে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে রুমে যাওয়ার আগে বলে, টেবিল পরিষ্কার করে প্লেটগুলো ধুয়ে রাখো। অহান চেহারায় কান্না ভাব ফুটিয়ে ময়লা প্লেট বেসিনে রাখতে গেল। অহান ভালো করেই বুঝে গেছে এখন থেকে কাজ করেই জীবিকা নির্বাহ করতে হবে, তাও ঘরের জন্য। রাতে অহান ইহিতা যে যার রুমে ঘুমিয়ে আছে। সারাদিন খাটাখাটনি করার ফলে অহান ঠিক ঘুমিয়ে গেছে, কিন্তু ইহিতা এখনও জেগে আছে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জানালার গ্রিল ভেদ করে চাঁদের আলো ইহিতার গায়ে এসে পড়েছে। এক হাত দিয়ে জানালার গ্রিলের ফাঁকায় হাত দিয়ে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। চোখে মুখ ক্লান্তিহীন, কোথায় একটা উদাসী বিষাদের ছায়া। সুন্দর চোখ জোড়াতে অদ্ভুত শূন্য দৃষ্টি। অন্য হাতে ছোট্ট একটি ছবির ফ্রেম। সেই ফ্রেমের উপর চাঁদের আবছা আলোয় অস্পষ্ট বোঝা যাচ্ছে কোনো যুবকের ছবি। ইহিতা সন্তর্পণে দীর্ঘশ্বাস ছাড়ে। জানালা লাগিয়ে বিছানায় এসে বসে। বালিশ নিয়ে ফ্রেমটি রেখে শুয়ে পড়ে। সকালে ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে অহানের। আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে মেইন দরজা খুলে দুধের বোতল ও নিউজপেপার ভিতরে নিয়ে আসে। শুরু করে দেয় ব্রেকফাস্ট বানানোর কাজ। 1 ঘন্টা পর সব খাবার টেবিলে সাজিয়ে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে ইহিতা ঘুম থেকে উঠে গেছে। বাহিরে এসে খাবার রেডি দেখে ফোনে একটা ছবি তুলে হামিদা বানুর কাছে পাঠায়। অহান পুরো অফিসের জন্য রেডি হয়ে বের হয়। ইহিতার খাবারের প্লেট আর অহানের খাবারের প্লেট আলাদাভাবে রাখা ছিল। অহান ওর প্লেট কাছে নিয়ে খাবার খেতে শুরু করলে ইহিতা ওর প্লেট নিজের কাছে নিয়ে আসে।
ওর প্লেটটা অহানের হাতে দেয়। অহান ক্ষোভ নিয়ে ওর দিকে তাকাতে থাকে। ইহিতা ইশারায় ওকে খেতে বলে। অহানও খেতে শুরু করে দেয়। খাওয়ার পর্ব ঠিকঠাক থাকলেও যখন অহান অফিস যাবে তখন ঘটে বিপত্তি। ইহিতা অহানকে অদ্ভুতভাবে রেডি করিয়ে দেয়। যেমন মাথায় তেল দিয়ে মাঝখান থেকে সিঁথি করে দিয়েছে, শার্টের হাতা ভোল্টানো খুলে বোতাম লাগিয়ে শার্ট ইন করে দিয়েছে। পুরো ঠিকঠাক করানোর পর ইহিতা একটা ছবি তুলে গালে হাত দিয়ে অহানের দিকে তাকিয়ে বলে, এবার ঠিক আছে। আহান ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, আমি এখন যাই। হ্যাঁ যাও। অহান কান্না ফেস নিয়ে দরজা খুলে বের হতে থাকে। কি ছিল আর এখন কি হয়ে গেল? সে স্মার্ট ড্যাশিং লুক আহান এখন খ্যাতে পরিণত হয়েছে। এটা কোথাকার বিচার? আজ অফিসে গেলে ইজ্জত যাবেই, এতে কোনো সন্দেহ নেই। অফিসে এসে অহানের ইজ্জতের ফালুদা হয়ে যায়। সবাই ওকে দেখে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। যেই মেয়ে কর্মচারীদের সাথে অহান ফ্লার্ট করত, তারাও এখন ওকে দেখে মুখ টিপে হাসছে। সবার কাছে এখন অহান হাসির পাত্র কেবল। অহান বেচারা মুখ ভার করে নিজের স্থানে এসে বসে, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারে না। তার আগেই বসের পিএ এসে অহানকে ডাকে। অহান বসের সাথে দেখা করতে তার কেবিনে আসে। ছুটি না নিয়ে যাওয়ার ফলে প্রথমে বস ওকে বকাঝকা করে, পরক্ষণই অহানের এমন নতুন পরিবর্তন দেখে হেসে দেয়। অফিসের বসও ওকে দেখে হেসেছে। এর চেয়ে খারাপ কিছু আর কি হতে পারে? অফিসের অহান ছিল হ্যান্ডসামদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি। সবার সাথে ভাব দেখিয়ে কথা বলতো, আর আজ সে অফিসের মধ্যে আনস্মার্টদের মধ্যে একজন। অহান চুপচাপ নিজের সিটে বসে কাজ করতে থাকে। আশেপাশের কর্মচারীরা যা বলছে তা চুপচাপ শুনে যাচ্ছে। তখনই ওর কাছে রিফাত আসে। অহানের কাঁধে হাত রাখতেই পেছনে ফিরে তাকায় অহান। সঙ্গে সঙ্গে রিফাত চমকে যায়। এ কাকে দেখছে? যে ছেলে তার স্মার্টনেস দেখিতে সবাইকে জেলাস ফিল করাতো, আজ তার এমন করুণ হাল। খুবই ভাববার বিষয়। রিফাত কিছু বলতে যাবে, তখনই অহান রিফাতের কোমর পেঁচিয়ে ধরে এমন অবস্থার জন্য কান্না করতে থাকে। সব কর্মচারীরা আরও আগ্রহ নিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। রিফাত এটা দেখে অহানের পিঠে হাত রেখে বলে, সবাই দেখছে, কান্না থামান অহান। অহান চট করে রিফাতের কথা শুনি ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে বলে, আমি কান্না করছিলাম না, কান্নার অভিনয় করছিলাম বলি ল্যাপটপ ঘাঁটতে থাকে। এই ছেলে কখনো শুধরাবে না, মনে মনে বলে রিফাত। লাঞ্চ টাইমে অহান রিফাতের সব কিছু খুলে বলে, সাথে কালকের বলা কথার মধ্যে গালে একটা পাঞ্চ মেরেছে, যার কারণে রিফাতের গাল লাল হয়ে আছে। এক বাটি আইসক্রিম কিনে গাল লাল হওয়া স্থানে লাগাতে লাগাতে বলে, তার মানে তুই বলতে চাইছিস ভাবি এখন তোর বউ? অহান চোখ রাঙিয়ে বলে, তাহলে এতক্ষণ তোকে কি রবীন্দ্রনাথের কবিতা শুনিয়েছি? বুঝতে পারছি, আর বলা লাগবে না। কিছুক্ষণ দুজনের নীরব থাকে। পরক্ষণে রিফাত নীরবতা ছিন্ন করে বলে, দোস্ত, বিয়ে করলে ট্রিট দিবি না? কথাটা বলতে রিফাতের দেরি হলেও অহানের পাঞ্চ মারতে দেরি হলো না। এবার অপর গালে মেরেছে। অহান রাগ চিবিয়ে চিবিয়ে বলে, ট্রিট দিলাম, এবার ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করে নিস বলি অহান রাগে সেখান থেকে চলে যায়। রিফাত এগাল থেকে আইসক্রিম নিয়ে অপর গালে লাগাচ্ছে। ব্যথায় কাতর মাখা কণ্ঠে বলে, ভাবিকে বলে তোর শাস্তি দ্বিগুণ করব, দাঁড়া। ওহ, রাতে সারাদিন ইহিতার বদ্ধ রুমে একা একা সময় কাটিয়ে দেয় সে। অনেকক্ষণ পর্যন্ত হামিদা বানুর সাথে কথা বলেও সময় যেন কাটছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজতে 10 মিনিট বাকি। ইহিতা দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। 10টা 9 মিনিট হতেই কলিং বেল বেজে ওঠে। ইহিতা তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। দরজা খুলতে ইহিতা অহানের ক্লান্তি মাখা চেহারা দেখতে পায়, সাথে চেহারায় ফুটে আছে রাগের ছটা। ইহিতা পাশে সরে দাঁড়ায়। অহান ইহিতার দিকে না তাকিয়ে হনহনিয়ে রুমে চলে যায়। ইহিতা দরজা লাগিয়ে মনে মনে বলে, মনে হয় অহান রেগে আছে, আজ একটু বেশি হয়ে গেছে, কিন্তু তোমার জন্য এটা পারফেক্ট অহান। ইহিতা কিচেনে আসে, খাবার টেবিল বেড়ে অহানকে ডাকতে থাকে। অহান তখন বাথরুমে শাওয়ার নিচ্ছিল। বাথরুমে বসে ইহিতার কণ্ঠস্বর শুনে অহানের মন চাইছে গলা টিপে দিতে। আজ তার জন্যই সবার সামনে ইনসাল্ট হয়েছে। সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। কিভাবে ভুলে যাবে অহান এসব? চোখ বন্ধ করলেই তাদের বলা কথা কানে বিষের মতো বাজছে। অহান ফুল শাওয়ার ছেড়ে মাথা ঠান্ডা করে। কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হয়ে জামাকাপড় পরে বাহিরে আসে। ইহিতা তখন টেবিলের পাশেই খাবার নিয়ে বসেছিল।
অহান কোনো কথা না বলেই খাবার খেতে শুরু করে। ইহিতা অহানের চেহারায় রাগ দেখে বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অহান বলে কথা বলে না। ইহিতা এবার মুচকি আসে, উঠে দাঁড়িয়ে অহানের পাশে বসে। ইহিতা সুইট স্মাইল দিয়ে অহানের গাল টেনে দিয়ে বলে, রাগ করে না অহান বাবু, কিনে দেব কমলা লেবু। অহান বাবু রাগ ফেলে হেসেছে, আকাশে চাঁদ উঠেছে। অহান ইহিতার এমন কবিতা শুনে বিরক্ত হয়ে ওর গাল থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইহিতা অহানের এমন ব্যবহারে মৃদু হাসে। অহানের এমন রাগের সাথে ইহিতা অনেক আগে থেকেই পরিচিত, তাই ওর কাছে এগুলো কোনো ব্যাপার না। বাড়তি ভর্তি ফ্রিজে রেখে থালা বাসন নিজেই ধুয়ে রাখে। তারপর ড্রয়িং রুমের লাইট নিভিয়ে রুমে চলে আসে। বিছানায় বসে বালিশের নিচ থেকে সেই ফটো ফ্রেমটি বের করে গলায় হাত দিয়ে চেন সহ লকেটটি দেখতে থাকে। এটা আরমান ওকে বাসর ঘরে দিয়েছিল, আরমানের মৃত্যুর পর খুলে রেখেছিল, কিন্তু সেদিন প্লেনে বসে এটা গলায় পরে নেয়। কেন জানি খুব পড়তে মন চাইছিল। টেবিল লাইট নিভিয়ে ফটো ফ্রেমটি বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ে ইহিতা। সকালবেলা হামিদা বানু আজমল রহমানের সাথে চিল্লাচিল্লি করছে। এতে করে তাকে চিনি কম খেতে বলল তার শোনানো যায় না তাকে। আজমল রহমানের ডায়াবেটিক্স, তাই হামিদা বানু তাকে চিনি কম খেতে বললেও সে বারণ শোনে না। এই জন্য সকাল থেকে চিল্লাচিল্লি শুরু করেছে সে। আজমল রহমান বেশ আরামে কানে তুলো গুজে ইজি চেয়ারে বসে পেপার পড়ছে। হামিদা বেনুর কথা সে কিছু শুনছে না। সকালে অহানের ডাকে ইহিতার ঘুম ভাঙে। বিছানা থেকে উঠতেই মাথাটা চক্কর দেয়। কিছুক্ষণ বসে থেকে তারপর ফ্রেশ হয়ে বাহিরে আসে। আজ বেশ লেট হয়ে গেছে অহানের, তাই ইহিতাকে রেখে নাস্তা খাচ্ছে অহান। ইহিতা নাস্তা খেসে বসার আগেই অহান পানি খেয়ে দরজা খুলে বের হতে নেয়, কিন্তু পেছন থেকে ইহিতার ডাকে থেমে যায়। অহান প্রচুর বিরক্ত হচ্ছে। সে জানে ইহিতা কেন তাকে ডেকেছে, আবার কালকের মতো খ্যাত বানাবে, কিন্তু ইহিতা এমন কিছু করে না আজ। অহানের সামনে এসে চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয়, শার্টের কলার নামিয়ে হাতার বোতাম লাগিয়ে দেয়। তারপর অহানের কাছ থেকে দূরে সরে চোখের ইশারায় যেতে বলে। অহান দ্রুত চলে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে অহান হাতঘড়ি দেখতে থাকে। আজ অনেক লেট সে। ট্যাক্সি করে কোনো মতে অফিসে পৌঁছি কারোর সাথে কথা না বলে নিজের কাজ করতে থাকে। আজকে আর কেউ অহানকে দেখে হাসাহাসি করেনি, সব কিছু স্বাভাবিকই ছিল। ইহিতা ফ্ল্যাট থেকে নিচে নেমে বাহিরের পরিবেশটা দেখছে। সব কিছুই ভিন্ন, হতেই হবে, কারণ এটা তো আর বাংলাদেশ নয়। পাশের বিল্ডিংয়ে কিছু বাচ্চারা বল নিয়ে খেলছে। ইহিতা বাচ্চাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই একজন যুবক ও যুবতী তাদের দুজনের কথা কাটাকাটি করতে দেখে। তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগেছে। ছেলেটি মেয়েটিকে মানানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটি গাল ফুলিয়ে অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে ইহিতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ঠোঁটে বিষাদময় হাসি ফুটিয়ে বাসার ভেতরে চলে যায়। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ইহিতার চোখ থেকে পানি ঝরতে থাকে, কিন্তু ইহিতা তোয়াক্কা করে না। এক পর্যায়ে ইহিতা সিঁড়িতে বসে পড়ে হো হো করে কেঁদে দেয়। চাপা কান্না যে আর বুকের মাঝে দমিয়ে রাখতে পারছে না। খুব মনে পড়ছে আরমানের কথা, তার সাথে কাটানো মুহূর্তের কথা। এখন নিজেকে বড্ড একা মনে হচ্ছে। তাকে সামলানোর মতো এখানে কেউ নেই, সে একা। লাঞ্চ টাইমে অহান একা বসে কিছু একটা ভাবতে থাকে। রিফাত পাশে বসে নীরবে কফি খেয়ে যাচ্ছে। আমার ভালো দিনগুলোকে সে মাটি করে দিয়েছে। না পারি মেয়েদের সাথে ঠিক করে কথা বলতে, না পারবো ফুর্তি করতে। কয়েকদিন ধরে নেশাও করতে পারছি না। ইয়াবার প্যাকেট কাল রাতে রুমে খুঁজে পাইনি। নিশ্চয়ই ইহিতা ভাবি ফেলে দিয়েছে। এমনভাবে চলতে দিলে হবে না, আমি পুরো বরবাদ হয়ে যাব। আমাকে কিছু করতে হবে। আজকে থেকে সে নয়, বরং আমি তাকে জ্বালাবো। কিভাবে সেটা সে বুঝতেই পারবে না। অহানের ভাবনার ছেদ ঘটে রিফাতের ডাকে। অহান ভাবনার পাশে ফেলে কফি খেতে থাকে। আজ অহান আর রিফাত বাসায় তাড়াতাড়ি ফিরেছে। অহান ফ্রেশ হয়ে ওর প্রথম কাজ আইডিয়া কাজে লাগায়। ড্রয়িং রুমে লম্বা করে সয়াবিন তেল ফেলে রাখে। মনে মনে অহান ইহিতার পড়ে যাওয়ার দৃশ্যের কথা ভেবে বেশ খুশি হয়। তেলের বোতল জাগা মতো রেখে শয়তানি হাসি দিয়ে রুমে এসে দরজা লাগিয়ে অপেক্ষা করতে থাকে। ইহিতা বাইরে এসে ড্রয়িং রুমের ফ্লোরে পা রাখতে যাবে, তখনই কিছু একটা দেখতে পায়। বসে হাত দিয়ে দেখে এটা তেল। ইহিতা মুচকি আসে। ভালো করেই বুঝতে পারে এটা কার কাজ আর কেন করেছে। ইহিতা অহানের আইডিয়াকে একটু ভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেয়। ওর রুমের সামনে তেল ফেলে রাখে, তারপর রুমে চলে আসে। অনেকক্ষণ পর অহান ইহিতার চিৎকার আওয়াজ শুনতে পাচ্ছে না দেখে রেগে যাচ্ছে। দরজা খুলে এক পা বাহিরে রাখতেই ধপাস পড়ে চিত হয়ে পড়ে যায় অহান।
কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ইহিতা রুম থেকে বের হয়। দরজার সামনে দাঁড়িয়ে ইহিতা অহানের দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। অহান কোমরে হাত রেখে ওর আম্মুকে ডাকছে। ইহিতাকে দেখে শান্ত ভঙ্গিতে বলে, পানি ছিল, তাই স্লিপ কেটে পড়ে গেছি। শুনেই ইহিতা রুমে চলে আসে। রুমে এসে মুখে হাত দিয়ে হাতে। অহান চিত হয়ে শুয়ে পড়ে। মনে মনে বলে, কে পড়ার কথা ছিল আর কে পড়ে গেল, এই আইডিয়াটা ক্যান্সেল। ও মা। সকালে ইহিতা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। অহান ইহিতাকে উঠতে দেখে নতুন প্ল্যান শুরু করেছে। ফ্রিজের লাইনের তারের সাথে কিছু একটা লাইন অন করে দেয়। ইহিতা যখন কিচেনে আসছিল তখন অহানকে ফ্রিজের কাছে বসতে দেখে আড়ালে লুকিয়ে যায়। ইহিতা বুঝতে পারে অহান ওকে নতুন কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছে। ইহিতা হাসে। অহান ওর কাজ সেরে ডিম অমলেট বানাতে শুরু করে। এখন অহান ইহিতার কিচেনে আসার অপেক্ষা করছে। অহানের অপেক্ষার অবসান ঘটে। ইহিতা কিচেনে এসে অহানের দিকে তাকিয়ে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করে নিয়ে চলে যায়। অহান বোকা বনে যায়। এতক্ষণে তো ইহিতার কারেন্টের শক খাওয়ার কথা, খেলো না কেন? ফ্রিজের সামনে এসে বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করে। তারপর এক হাত দিয়ে ফ্রিজ খুলতে নিলেই চরমভাবে শক খায়। শক খেয়ে কাঁপছে অহান। একটু পরেই আপনা আপনি শক খাওয়া বন্ধ হয়ে যায়। হাত সরিয়ে নিয়ে অহান জোরে জোরে নিঃশ্বাস নেয়। ইহিতা ধরলো তখন কিছু হলো না, আর আমি ধরলাম তখনই শক। রেগে কথাটা বলি, সে তারগুলো লাগিয়েছে সেগুলো ছিঁড়ে ফেলে অহান। রাগে কিচেন থেকে বের হয়ে যায়। ইহিতা কিচেনে এসে অহানের এমন অবস্থা দেখে অনেক মজা পায়। কিচেন থেকে বেরিয়ে রুমে চলে যায়। আসলে ইহিতা যখন পানি নিতে ফ্রিজের কাছে আসবে তার আগেই মেইন সুইচ অফ করে দেয়। তাই নিঃসংকোচে ফ্রিজ থেকে পানি নিয়ে চলে যায় এবং মেইন সুইচ অন করে দেয়। যখনই অহান ফ্রিজ খোলার জন্য হাত বাড়ায় তখন সে শক খায়। বেচারা অহান তার কাছে এসব বেমালুম। 3 দিন কেটে যায়। অহান এই 3 দিনে ইহিতাকে ওর ফাঁদে ফেলতে পারেনি। কোনো না কোনোভাবেই ইহিতা অহানের ফাঁদ ধরে ফেলেছে। অহান আর ইহিতার এমন লুকোচুরি খেলা বেশ ভালোই চলছিল এই 3 দিনে। শেষে অহান হার মেনে নেয়। আজ অহানের অফ ডে, তাই সে ইহিতাকে নিয়ে ঘুরতে বের হয়। তাও ওর আম্মুর কোথায়। অহান রাজি ছিল না। চায়নার একটি বড় পার্কে আছে ওরা দুজন। ইহিতা সেখানকার বাকি মানুষদের দিকে তাকিয়ে থাকে। কারো নাক বোচা, কারো চোখের নিচের অংশ ফুলানো, মানে চায়নাদের দেখতে যেমন হয় নাকি। তাদের ভাষা শুনে ইহিতা কিছুই বুঝতে পারে না, কিন্তু অহান বুঝতে পারে এবং কথাও বলতে পারে। ইহিতা অহানকে নিয়ে একটি দোকানে আসে। সেখানে বিভিন্ন রঙের গোল গোল ললিপপ বিক্রি করছে। ইহিতা অহানকে কিনে দিতে বলল। অহান প্রথমে মুখ ঘুরিয়ে রাখলো, পরে কিনে দেয়। ইহিতা নিজের ও অহানের জন্য ললিপপ নেয়। মজা করে ইহিতা ললিপপ খেলো। অহান হাতে নিয়ে বিরক্তিকর ভাব নিয়ে হাঁটছে। ইহিতা অহান একটি বেঞ্চে বসে। অহান মুখ ভার করে রাখে আর ইহিতা ললিপপ খেতে থাকে। তখনই ইহিতার নজর কিছু বাচ্চাদের ওপর পড়ে। তারা কানামাচি খেলছিল। ইহিতা অহানের হাত ওর খাওয়া ললিপপটা ধরিয়ে দিয়ে বাচ্চাদের কাছে যায়। অহান বিরক্ত ও রাগ নিয়ে ইহিতার খাওয়া ললিপপটার দিকে তাকিয়ে বলে, এটা আমার হাতে দেওয়ার কি হলো? ধ্যাত। বলি ফেলে দিতে নিলে পরক্ষণে হাতেই রাখে। বলে, ফেলে দিলে যদি আমার আম্মুর কাছে নালিশ দেয়? বলা তো যায় না। বিরক্ত হয়ে হাতে ধরে রাখে ললিপপ। অনেকক্ষণ পর ইহিতা ফিরে এসে অহানের হাত থেকে ললিপপ নিয়ে খেতে যাবে। তখন অহান সেটা ফেলে দেয়। ইহিতার রাগ নিয়ে চোখ ছোট ছোট করে অহানের দিকে তাকাতেই অহান বলে, আসলে অনেকক্ষণ পর্যন্ত ললিপপটা খোলা ছিল, তাই ফেলে দিয়েছি, আপনি আমারটা নিন। বলি অহান ওর ললিপপটা ইহিতার দিকে এগিয়ে দেয়। ইহিতা অহানের কথা শুনে ঘাড় হালকা কাত করে বলে, বাবা, যে কিনা এই 3 দিনে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, আজ সে আমার তার জন্য ললিপপ দিচ্ছে। অহান চট করে ঘাড় ঘুরিয়ে নেয়। মনে মনে বলে, শিট, ইহিতা এটা জানলো কিভাবে? তারপর পরক্ষণই ঘাড় ঘুরিয়ে কথা পাল্টে বলে, না খেলে আমিই খেয়ে নিচ্ছি। কথাটা শুনি ইহিতা চট করে অহানের হাত থেকে ললিপপ নিয়ে অহানের গাল টেনে টেনে বলে, না না, পিচ্চি অহান দিয়েছে আর আমি খাবো না, ধন্যবাদ অহান। বলেই উঠে চলে যায় ইহিতা। অহান গালে দুহাত রেখে ইহিতার যাওয়ার পানে তাকিয়ে বলে, আমার গাল এবার ঝুলেই যাবে। এ কয়দিনে যা টেনেছো, কথায় কথায় খালি গাল টানে, ফাজিল একটা। অনেকক্ষণ অহান ইহিতা সেখানে বসে সময় কাটায়। ইহিতার মনটা আজ বেশ ফুরফুরে হয়ে গেছে।
অনেক দিন পর এতটা খুশি হয়েছে সে। যেখান থেকে যাওয়ার সময় রাস্তার পাশে ইহিতা একজন ছোট 4-5 বছরের মেয়ে ও অন্ধ একটি বৃদ্ধ লোককে দেখতে পায়। সামনে একটি থালা রেখে ভিক্ষা চাইছে তারা। ইহিতার খুব খারাপ লাগছে। অহানকে টেনে তাদের সামনে নিয়ে এসে বলে, অহান, আমাকে কিছু টাকা দাও, এই ছোট লোকদের দিবেন। আঙ্গুল দিয়ে তাদের দেখিয়ে বলে, মুখটা বন্ধ রাখো আর টাকা দাও। অহান টাকা না দিয়ে তাদের সামনে রাখা থালায় লাথি মেরে দূরে ফেলে দেয়। রেগে জোরে জোরে বলে, এদের মতো ছোট লোকদের জন্য আমি টাকা উপার্জন করি না। আপনার দিতে মন চাইলে আপনি নিজে দিন। বলেই চলে যেতে নিলে ইহিতার দাঁত কিরমির করে অহানের শার্টের কলার ধরে টেনে ওর সামনে দাঁড় করিয়ে দাঁত মুখ খিচে বলে, ছোট লোক তারা নয়, ছোট লোক তুমি, তোমার মন। তুমি কি পশু? নিশ্চয়ই না, এদের মতোই সাধারণ মানুষ। যারা মানুষকে দান করে, মানুষের সাহায্যে এগিয়ে যায়, তারাই বড় মনের মানুষ। তোমার মতো জঘন্য লোকেরা কখনোই বড় মনের মানুষ ও বড় লোক হতে পারে না। ভুলে যেও না তুমি একজন মুসলিম ঘরের ছেলে। তোমার উপর জাকাত ফরজ হয়েছে অনেক আগেই। মানুষকে ভালোবাসতে শিখো, দানশীল হও, আল্লাহকে ভয় করতে শিখো। সবসময় গরিবের থালে লাথি মেরে তাদের অপমান করে নিজেদের বড় মনে করো না। তুমি সবসময় আল্লাহর কাছে ছোটই থাকবে। আর আমি এসব লোকদেরই ছোট লোক বলে মনে করি। কথাগুলো এক নিঃশ্বাসে বলি ইহিতা সেই প্লেট ও টাকাগুলো কুড়িয়ে তাদের সামনে রেখে দেয়। সঙ্গে কিছু টাকাও তাদের প্লেটে দিয়ে অহানকে রেখে আগে আগে হাঁটতে থাকে। অহান একইভাবে দাঁড়িয়ে আছে। বেশ আশ্চর্য হচ্ছে তার। ইহিতার লাস্টের কথা শুনে অহান এখনও ঘোরের মাঝে আছে। ওর মাথায় কাজ করছে না ইহিতা কি করে জানলো সবসময় তাদের সাথে এমন আচরণ করে, গরিব মানুষদের অপমান করে। সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কে ওর বিষয়ে সব কিছু ইহিতাকে বলল? কে? অহান যেখানে থেকে চলে যাওয়ার আগে একবার তাদের দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে চলে যায়। ইহিতা রোডের পাশে দাঁড়িয়েছিল। অহান ইহিতাকে দেখতে পেয়ে সেখান থেকে ট্যাক্সি নেয়। অহান আগে ট্যাক্সিতে উঠে বসে। ইহিতা ওর পাশে না বসে ড্রাইভারের সিটে বসে। এতে অহান ও ড্রাইভার কিছুটা অবাক হয়, তবুও তারা কিছু বলে না, চুপ করে থাকে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অহান বুঝতে পেরেছে ইহিতা বেশ রেগে আছে ওর উপর। ওরা পৌঁছে যায়। অহান রিফাতদের ফ্ল্যাটে আসে। রাগী ভাব নিয়ে সোফায় চুপ করে বসে থাকে। রিফাত অহানের চেহারায় রাগের আভা দেখে ওর পাশে বলে, কিছু হয়েছে কি? অহান রাগী কণ্ঠে তীক্ষ্ণ নজরে রিফাতের দিকে তাকিয়ে বলে, বিয়ার আছে? না, জানিস তো আমি এসব খাই না। অহান রিফাতের ওপর থেকে নজর সরিয়ে নেয়। রাগী দৃষ্টিতে কিছুক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু না বলি ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। বাসায় না গিয়ে বেরিয়ে আসে বাহিরে। জোরে জোরে ফুটপাত দিয়ে হাঁটতে থাকে। সামনেই একটি বার ছিল। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই ইহিতার কথা মনে করে থেমে যায়। রাগে চোখ বন্ধ করে সামনে থাকা দেয়ালে ঘুষি মারে। তারপর আবার রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সারাদিনে অহান বাসায় যায়নি। একটি পার্কে বসে সময় কাটিয়েছে। এখন রাত 9টা বাজে। ইহিতা লাইফে আসার পর জীবন নষ্ট হয়ে গেছে। না পারছি ঠিকমতো বাঁচতে, না পারছি ঠিকমতো চলতে। সবসময় তার কথা অনুযায়ী এভাবে চলতে থাকলে পাগল হয়ে যাব। কথাগুলো মনে মনে ভাবছে আর হাঁটছে অহান। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, সাথে জোরে বাতাসও বইতে শুরু করেছে। মনে হয় খুব জোরে বৃষ্টি হবে। কিছু দূর যেতেই খুব জোরে বৃষ্টি শুরু হয়। রাস্তায় যে মানুষজন ছিল তারা দৌড়াতে শুরু করে। কেউ কেউ ছাউনির নিচে দাঁড়িয়ে আছে, কেউ গাছের নিচে। বৃষ্টি থামার অপেক্ষা করছে তারা। কিন্তু অহান এসব তোয়াক্কা না করে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে আছে একরাশ ক্রোধ, সেটা শুধু ইহিতাকে নিয়েই। আর থাকবেই না কেন? যে ছেলে অফিসের ভেতর ও বাহিরে মেয়েদের সাথে ফ্লার্ট করত, সব ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করত, গরিব অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করত, সুযোগ পেলে মেয়েদের সাথে রাত কাটাতো, তার কি আর এমন লাইফ ভালো লাগে? সে নিশ্চয়ই চাইবে না তার জীবনটা এমনই থাকুক সবসময়। সে তো তার আগের লাইফে যেতে চায়। এমন বোরিং লাইফ সে চায় না। ভীষণ রাগ হয় তার। তার ধারণা আশেপাশের মানুষ এখন তাকে দেখে হেসে মজা নিচ্ছে, কানাঘুষা করছে, যেগুলো অহানের কাছে খুব বিষাক্ত মনে হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে 11টার দিকে বাসায় আসে অহান। কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় ইহিতা। অহানকে ভেজা অবস্থায় দেখে ইহিতা ভারী কণ্ঠে প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলে? ভিজলে কেন? ইহিতার কথা শুনে অহান ইহিতার দিকে তাকায়। কোনো কারণে অহানের চোখের ভেতরটা লাল হয়ে আছে। অহান গম্ভীর মুখে তাকিয়ে আছে।
অহানের এমন চাহনি দেখে ইহিতা পথ ছেড়ে দেয়। অহান দ্রুত রুমে চলে যায়। ইহিতা দরজা লাগিয়ে দেয়। অহানের এমন চাহনীয় অবস্থা দেখে ইহিতাকে বেশ ভাবাচ্ছে। ইহিতা খাবার বেড়ে অহানের জন্য বসে রয়, কিন্তু অহান রুম থেকে বের হয় না। ইহিতার যতটুকু মনে পড়ে বিকালেও তেমন কিছু খায়নি অহান। ইহিতা অহানের জন্য অপেক্ষা করে, কিন্তু অহান রুম থেকে বের হচ্ছে না। অহানের রুমে যেতে চেয়েও পিছু পা হচ্ছে ইহিতা বারবার, তবুও যেতে হবেই। ইহিতা অহানের রুমের দরজা ঠেলে ভেতরে আসে। ভেজা কাপড় চোপড় নিয়ে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে অহান। ইহিতা দ্রুত অহানের কাছে যায়। কপাল গলায় হাত রাখতেই বুঝতে পারে অহানের শরীর গরম, জ্বর এসেছে। ইহিতার বুঝতে বাকি থাকে না, অহানের বৃষ্টিতে ভেজার ফলে জ্বর এসেছে। অহান চোখ বন্ধ করে শীতে কাঁপছে। এমন অবস্থা দেখে ইহিতা কি করবে বুঝতে পারছে না। এখনই অহানের ভেজা কাপড় চোপড় পাল্টাতে হবে, কিন্তু ইহিতা এটা করতে চাইছে না। পরক্ষণেই ইহিতার মনে পড়ে মিটমিট করে চোখ মেলে তাকায় অহান। মাথাটা কেমন ভার ভার লাগছে। কাল রাতের কথা তেমন একটা মনে নেই। উঠে বসতে যাবে তখন খেয়াল করে গায়ে ভার কিছু একটা আছে, আর সেটা কম্বল। 4-5টা কম্বল গায়ের ওপর। ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে। ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকাতেই ইহিতাকে বিছানার পাশে তুলে বসে আপেল খেতে দেখতে পায়। ইহিতা অহানকে বিছানায় উঠে বসে ওর দিকে তাকাতে দেখে ভ্রু উঁচু করে, যার মানে কি? অহান চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে তুলে অন্যদিকে তাকাতে যাবে, তখনই নিজেকে বিবস্ত্রহীন মনে করে। নিজের দিকে তাকিয়ে কম্বল একটু ফাঁকা করে দেখে জোরে সোরে চিৎকার দেয়। অহানের চিৎকার মাঝপথেই থেমে যায়, কারণ ইহিতা ওর খাওয়া আপেলের অবশিষ্ট অংশ চট করেই অহানের মুখে পুরে দেয়। চিৎকার বন্ধ হয়ে যায় অহানের। ড্রয়িং রুমে বসে রিফাত চা খাচ্ছিল। অহানের চিৎকার কানে আসতেই হকচকে উঠতেই চায়ের কিছু অংশ পায়ের ওপর পড়ে। গরম চা থাকায় পা জ্বলছে, তবুও সেটা তোয়াক্কা না করে রিফাত দ্রুত অহানের রুমে আসে। উত্তেজিত হয়ে বলে, কি কি হয়েছে? বাকিটা বলেই থেমে যায় রিফাত। অহানের মুখে আপেল দেখে ও ইহিতা ও অহানের দিকে প্রশ্নবোধক চা নিতে তাকায়। অহান আপেলটি মুখ থেকে বের করে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইহিতার দিকে। ইহিতা টুল ছিঁড়ে উঠে রিফাতের কাছে যেতে যেতে বলে, তোমার বন্ধু মনে করেছে কাল রাতে আমি তার কাপড় চোপড় পাল্টিয়েছি, এটা ভেবে মেয়েদের মতো চিৎকার দিল। আমি ওকে থামানোর জন্য মুখে আপেল গুজে দিলাম। রিফাত নিচের দিকে তাকিয়ে হাসে। ইহিতা অহানের দিকে তাকিয়ে বলে, শোনো অহান গাধা, কাল রাতে আমি নয় বরং রিফাত তোমার গায়ের জামা খুলে তোমার সাথে ঘুমিয়েছিল। বৃষ্টিতে ভেজার ফলে তোমার জ্বর উঠেছিল কাল। নেক্সট টাইম যদি বৃষ্টিতে ভিজতে গিয়েছো তবে কি হবে বুঝতেই পারছো। এবার যাও, ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, আজ অফিসে যাওয়া লাগবে না, ফোন করে বলে দিও অফিসে। লাস্টের কথা বলেই ইহিতা চলে যায়। রিফাত ঠোঁটে হাসি রেখে অহানের পাশের টুলে বসে বলে, এখন কেমন লাগছে তোর শরীর? ভালো। বলেই আপেলটা সেখানে থাকা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে মারে। বিরক্তিকর ভাব নিয়ে বিছানা থেকে ওয়াশরুমে যায়। রিফাত সরু নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, কবে যে বুঝবি, আল্লাহ তোকে বোঝার ক্ষমতা দিক। রিফাত বাসায় চলে আসে। অহান ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। ইহিতা আগেই নাস্তা টেবিলে রেখে দিয়েছিল। সোফায় বসে খেতে খেতে অফিসে ফোন দিয়ে বলে দেয় আজ আসবে না। অসুস্থতার কথা শুনে বস আজকে ছুটি দেয়। অহান খাবার খেয়ে বাইরে যেতে নিলে ইহিতা হাত বগল দাবা করে দাঁড়িয়ে পেছন থেকে ডাক দেয়। অহান থেমে গিয়ে পেছন ফিরে তাকায়, জানে সে কি বলবে। ইহিতা বলে, অফিসে যেতে নিষেধ করেছি অসুস্থতার জন্য, বাইরে ঘোরার জন্য নয়। তো বাইরে যেতে পারবে না? আমি এখন সুস্থ আছি। তাহলে তো কোনো সমস্যাই নেই। বলেই ইহিতা অহানের হাত ধরে সোফায় বসিয়ে রান্নাঘরে যায়। অহান বুঝতে পারছে না ইহিতা কি করতে যাচ্ছে। উকি মেরে দেখতে নিলে ইহিতা ফিরে আসে। অহান চোখ সরিয়ে ঠিক মতো বসে। ইহিতা অহানের হাতে একটি ছুরি ও একটি সবজির বোল দিয়ে বলে, এগুলো সব কাটো। অহান ইহিতার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, আমি? তুমি ছাড়া এখানে উপস্থিত আর কেউ নেই, আর সকালের নাস্তা আমি বানিয়েছি, তাই এখন তুমি আমায় হেল্প করবে।
অহান অকপটে কাট কাট কণ্ঠে বলে, পারবো না। ও, আম্মুর সাথে কাল কথা বলেছিলাম, সকালে কথা হয়নি, এখন একটু কথা বলা দরকার। থুতনিতে হাত রেখে ওপরের দিকে তাকিয়ে বলে ইহিতা। এটা শুনে অহান দাঁতে দাঁত চেপে বলে, কাটছি, বলেই সবজিগুলো কাটতে শুরু করে। ইহিতা এটা দেখে রান্নাঘরের দিকে পা বাড়ায়। মুচকি হেসে মনে মনে বলে, জানি তো এমনটাই হবে। মুখে বিরক্তির ঝুলিয়ে রেখে সবজিগুলো কাটছে অহান। কিভাবে যে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে নিজেও জানে না। মন চাইছে ছুরি দিয়ে ইহিতাকে মেরে দিতে, কিন্তু এমনটা করার সাহস ওর মধ্যে বিন্দু মাত্র নেই। খুব দ্রুত সবজি কেটে রান্নাঘরে রেখে আসে। সোফায় এসে বসতেই ইহিতা কতগুলো সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে যায় খোসা ছাড়ানোর জন্য। অসহায় চোখে ইহিতার দিকে অহান তাকায়। ইহিতা কড়া গলায় বলে, কোনো কাজ হবে না এভাবে তাকিয়ে, তাড়াতাড়ি খোসা ছাড়াও। চোখ সরিয়ে নেয় অহান। ইহিতা ফের রান্নাঘরে চলে যায়। অহান হতাশ হয়ে মটরশুঁটির খোসা ছাড়াতে থাকে। প্রায় অনেকক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। ইহিতা রান্নাঘর থেকে চিল্লিয়ে গেট খুলতে বলেই অহান মুখ থেকে উচ্চারণ করে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অহানের মনের মধ্যে ঘন্টি বেজে যায়, কারণ ওর সামনে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর এই মেয়েটি ওর পাশের ফ্ল্যাটে শিফট হয়েছে। মেয়েটিকে দেখে বাংলাদেশি মনে হচ্ছে। মেয়েটি মুচকি হেসে অহানের উদ্দেশ্যে বলে, আপনি বাংলাদেশি? অহান মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ। মেয়েটি খুশি হয়ে বলে, ওয়াও, আসলে আমি নতুন ভাড়াটিয়া, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? লাস্টের কথাটি চোখ পিটপিট করে বাচ্চাদের মতো করে বলে। কথাটা শুনেই অহান গোলে হালুয়া হয়ে যায়। মেয়েটিকে কিছু বলতেই যাবে, তখনই ইহিতা অহানের শার্টের কলার পেছন থেকে টেনে ভেতরে নিয়ে এসে মেয়েটির সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। মেয়েটির পরনে ছেঁড়া প্যান্ট, মানে হাঁটুর অংশ ছেঁড়া আর কি, আর হাতা কাটা গেঞ্জি। চেহারায় মনে হচ্ছে আটা ময়দা মেখে সব শেষ করে দিয়েছে। পুরাই সাদা বিড়ালের মতো লাগছে মেয়েটিকে। ইহিতা মেয়েটির কানের কাছে মুখ নিয়ে বলে, শোনো ময়দা মাখা চুন্নি বিল্লি, আমার এটা কি বলেছে সেটা ইহিতা ভালো করেই জানে। নজর দিলে তোর চেহারায় পচা পানি দিয়ে ধুয়ে দেব। আবার যদি আমার সাথে কথা বলার চেষ্টা করেছিস, তবে তোকে মেরে আমার শাশুড়ির মতো খয়রাত দিব। এখন এখান থেকে ভাগ। শেষেরটা বলেই ইহিতা মেয়েটির মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। মেয়েটি হতবিহ্বল নজরে দরজার দিকে তাকিয়ে আছে। সামান্য হেল্প চাওয়ার জন্য এত কথা শুনতে হলো। মাথা চুলকাতে চুলকাতে চলে যায় তার ফ্ল্যাটে। ইহিতা পেছন ঘুরে অহানের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাত দিয়ে গলা কেটে ফেলার ভয় দেখিয়ে কিচেনে চলে আসে। অহান ইহিতার এমন ভয়াবহ ওয়ার্নিং দেখে বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ে। চোখের মনি এদিক সেদিক নাড়িয়ে জোরে নিঃশ্বাস নেয়। সারাদিন ইহিতা অহানকে ছোট ছোট টর্চার করছে। অহান জাস্ট বিরক্ত, না পারছে বলতে, না পারছে বাসা থেকে পালাতে। দুপুরের খাবার খেতে দেয় না ইহিতা। অহানকে আগে নামাজ পড়ে আসতে বলে, তারপরে খাবার দিবে, আর না তো না খাইয়ে রাখবে। অহান মন না চাওয়া সত্ত্বেও মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে, এবং কি ইহিতার কথা মতো মসজিদে 500 টাকাও দেয়। বাসায় এসে খাবার খাওয়ার পর অহানকে সুস্থে বসতে দেয় না। ইহিতার পায়ের নখ কেটে দিতে বলে, আর নেল পলিশ লাগিয়ে দিতে বলে। অহান এসব কিছুই পারে না, তবু ইহিতার ধমক খেয়ে কাপা হাতে দিতে হয়। নেল পলিশ দেওয়া শেষ হলে ইহিতা অহানকে রুমে পাঠিয়ে দেয়। ইহিতা রুমে এসে মেডিসিন নিয়ে নেল পলিশ উঠিয়ে ফেলে, কারণ অহানকে জ্বালাতন করার জন্য নেল পলিশ লাগিয়ে দিতে বলেছিল। কিন্তু ইহিতা নামাজ পড়তো, যার কারণে নেল পলিশ উঠিয়ে ফেলে। জানি না আমার মনের আশা পূরণ হবে কিনা, দীর্ঘশ্বাস ফেলে বললেন হামিদা বানু। আজমল রহমান তার মাথায় হাত বুলিয়ে দেয়, পাশে বসে বলে, ইনশাল্লাহ তোমার আশা আল্লাহ ঠিক পূরণ করবে। একটু ধৈর্য ধরো হামিদা। আল্লাহ কি আমার কষ্ট বুঝবে? অবশ্যই, ভরসা রাখো তার ওপর। চোখ বন্ধ করে আরো একবার বড় নিঃশ্বাস ছাড়লেন। ইহিতা রুমে এসে আয়নার সামনে দাঁড়ায়। গলার চেনের দিকে নজর পড়তেই ইহিতার আরমানের কথা মনে পড়ে যায়। খুলে হাতে নেয় আর ডুব দেয় ভাবনার জগতে। আজ ইহিতা ও আরমানের বাসর রাত। প্রচন্ড ভয়ের মধ্যে আছে ইহিতা। ইহিতা এই রাতের জন্য মোটেও প্রস্তুত নয়। এসেই যদি স্বামিত্ব ফলাতে চায়, এটা ভেবে অনেক বেশি আতঙ্কের মধ্যে আছে।
বিয়ের আগে আরমানের সাথে একবার কথা হয়েছিল ইহিতার, তাও টুকটাক। দুপক্ষের সম্মতিতে খুব দ্রুত ওদের বিয়ে হয়ে যায়, যার কারণে দুজন দুজনের সম্পর্কে কিছুই জানে না। কিন্তু এমনটা হয় না। আরমান যথেষ্ট শান্তশিষ্ট নম্রভদ্র ছিল। প্রথমে ইহিতার পাশে বসে, তারপর হালকা কেসে সালাম দিয়ে কথা বলে, আসসালামু আলাইকুম, আপনি কি ভালো আছেন? ইহিতা আরমানের কণ্ঠে এত সুন্দর সালাম শুনে অনেকটা স্বস্তি পায়, মনে মনে বেশ খুশিও হয়। মৃদু স্বরে ইহিতা সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম, জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এইটুকু বলে আরমান ও ইহিতা দুজনেই চুপ করে থাকে। ইহিতা বিব্রত বোধ করছে। আরমান গলা ছেড়ে বলে, বলছি নামাজ পড়ে নিলে ভালো হয়, আপনি উজু করে আসুন। ইহিতা মুখে কিছু না বলে মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি দেয়। প্রথমে ইহিতা উজু করে আসে, তারপর আরমান। একসাথে নামাজ আদায় করবে। ইহিতা জায়নামাজ ভাঁজ করে রাখতে যাবে, তখন আরমান ইহিতার হাত ধরে। ইহিতার মনের মধ্যে খচ করে ওঠে, ভয়তে মাথা নত করে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর আরমান নরম স্বরে ইহিতাকে বলে, আমি জানি আপনি ভয় পাচ্ছেন, আমাকে ভয় পাবেন না। আমরা আগে একে অপরের বিষয়ে ভালোভাবে জানবো, বন্ধু হব, তারপর আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হবে, তার আগে নয়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, বিনা অনুমতিতে আমি আপনাকে স্পর্শ করব না। ইহিতা আরমানের কথাগুলো শুনে যেন অবাক হচ্ছে, তেমনি ভালো লাগছে। মনের মধ্যে আরমানের জন্য একটা জায়গা তৈরি হয়েছে। ভাবতেও পারেনি আল্লাপাক ওর জন্য এত বড় সারপ্রাইজ রেখেছিলেন জীবনে। আরমান ইহিতার গলায় সেই লকেট সহ চেন পরিয়ে দেয়, যেটা এখন ইহিতার হাতে আছে। চোখ থেকে পানির স্রোতে ধারা বইতে থাকে। আর সেই মানুষটি নেই, কিন্তু তার দেওয়া সেই প্রথম চিহ্নটা আছে। হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে, চোখের জলগুলো গাল বেয়ে ফ্লোরের ওপর ফোঁটা ফোঁটা জমে একত্রিত হচ্ছে। হারিয়ে ফেলেছে সেই মানুষটিকে, যে মানুষটির ছায়ার মতো সব সময় ইহিতার পাশে থাকতো, ভালোবাসায় আগলে রাখতো বাহুডোরে। অনেকক্ষণ সেখানে বসে কান্না করে, যার কারণে মাথায় পেইন শুরু হয়। ইহিতা ফ্লোরে শুয়ে পড়ে, চেনটা বুকের সাথে মিশিয়ে। দিন যত যাচ্ছে ইহিতার টর্চার শাসনের পরিমাণও বাড়ছে। বহু কষ্টে অহান ইহিতার টর্চার মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। না চাইতেও অহানের ইহিতার সব কথা শুনতে হচ্ছে। প্রতিদিন সকালে ইহিতা অহানকে ফজরের নামাজ পড়তে উঠায়, যা অহানের কাছে সব চাইতে কষ্টকর বিষয় ছিল। তবুও কথা তো শুনতেই হবে, আর কথায় কথায় গাল টেনে দেওয়া তো আছেই। এই কাজটায় অহান বেশি বিরক্ত হয়। এটা ছাড়াও ইহিতা অহানের ফোন থেকে মেয়েদের সব নম্বর ডিলিট করে দেয়। সময় দিন মাস কেটে যায় পুরো 5 মাস। এখন অহনের কাছে ইহিতার সব টর্চারগুলো মুখস্থ হয়ে গেছে। কখন কি বলতে হবে তাও অহান জানে। তারপরে সুযোগ পেলে অহান তেরামি করে পিছপা হয় না। অহান তেরামি করার জন্য ইহিতা তো আছেই। এক মেডিসিনই সোজা অহান। ইহিতা অহানকে দিয়ে জামা স্ত্রী করাচ্ছে। ইহিতা দাঁড়িয়ে থেকে বলে দিচ্ছে কিভাবে জামা স্ত্রী করতে হয়। অহান ঠিক সেভাবে স্ত্রী করছে। ঠিক মতো করো, ভালো মতো ধরে নাও, হাত দেখিয়ে দেখিয়ে বলল ইহিতা। করছি, হ্যাঁ ঠিক মতো করো। কথা না বলে জোরে জোরে মেশিন দিয়ে জামা ঘষতে থাকে। রাগে অহান দাঁত কিরমির করছে। ইহিতা অহানের কাছে চলে এসে আরাম করে সোফায় বসে আচার খাচ্ছে। কিছুক্ষণ পর অহানের কাজ শেষ হয়। ইহিতা অহানকে বলে, ফ্রিজে আইসক্রিম আছে নিয়ে এসো। আপনি না আচার খাচ্ছেন, আইসক্রিমও খাবো। খাদক কোথাকার, মনে মনে বলে অহান। যাবে নাকি? যাচ্ছি বলেই অহান বিরক্তি নিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে ঠাস করে লাগিয়ে হনহনিয়ে ড্রয়িং রুমে চলে আসে। আইসক্রিমের বাটি ধাপ করে রাখে টেবিলের ওপর। ভদ্রতা শিখো নাই? না শিখি নাই, তার চেয়ে বড় কিছু থাকলে আমি আছি বলেই অহান রুমে চলে যায়। ইহিতা অহানের রাগ দেখে মৃদু হাসে। ফোনের রিংটোন বাজতে থাকে। ইহিতা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে হামিদা বানু কল করেছে। ফোন নিয়ে রুমে চলে আসে। হামিদা বানুর সাথে ইহিতার অনেকক্ষণ কথা হয়। ফোন কেটে দেওয়ার পর ইহিতা আইসক্রিমের বাটি ফ্রিজে রেখে গোসল করতে চলে যায়। অহান বাথটবে বসে একা একাই নিজের সাথে কথা বলছে। জানি না কিভাবে ইহিতার কাছ থেকে মুক্তি পাবো। জীবনটা আমার অতিষ্ঠ বরবাদ। আজকে ছুটির দিনও শান্তি নেই, হুকুম জারি করে মারবে আমায়। রাগ নিয়ে গোসল সেরে বের হয় অহান। ইহিতা গোসল সেরে নামাজ পড়তে বসে। অহান মসজিদে যায় নামাজ পড়তে। নামাজ শেষে বাসায় এসে টেবিলে খাবার সাজাতে থাকে।
ইহিতা রুম থেকে বের হয়ে দেখে অহান খাবার বাড়ছে। ইহিতা খুশি হয়ে অহানের গাল টেনে খেতে বসে। দুজনের খাওয়া শেষ হয়, বিকেলের দিকে ঘুরতে বের হয়। রাতে বাসায় এসে জানতে পারে অহান ও রিফাতের আরেকটি ফ্রেন্ড এসেছে, আর সে মেয়ে, নাম আনিকা। আনিকা ওদের সাথেই চায়না পড়তে এসেছে, আর ওদের সেকশনে ভিন্ন ছিল। আনিকা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে, ওদের থেকে ভালো পজিশনে আছে আনিকা। 3 বছর আগে আনিকার সাথে অহানের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর থেকে আনিকা অহানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। রিফাতের সাথে ওর কথা হলেও অহানের সাথে কথা হয় না। অহান আনিকার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টাও করে না। আজ এতদিন পর আনিকা 2 দিনের ছুটি নিয়ে ইহিতা ও রিফাতের সাথে দেখা করতে এসেছে, এবং এই 2 দিন রিফাতের ফ্ল্যাটেই থাকবে। আনিকা ইহিতার সাথে দেখা করতে আসে। অহান আনিকাকে দেখেও ইগনোর করে বাসা থেকে বেরিয়ে যায়। আনিকার এতে বেশ খারাপ লাগে, কারণ ভুলটা অহানেরই ছিল, ঝগড়াটা অহানেরই করেছে। ভাবি, কিছু বুঝতেছো? অহান কি ভালো হবে? জানি না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করছি। এতদিন পর অহানের সাথে দেখা হলো, তবুও আমার সাথে কথা বললো না, মন খারাপ করে বলে অনিকা। ইহিতা আনিকার কাঁধে হাত রেখে বলল, কষ্ট পেও না, জানোই তো অহানের ইগো একটু বেশি। দেখবে একদিন অহান কথা বলার জন্য তোমাকে খুঁজবে। জানি না এটা সত্যি হবে কিনা। আন্টির সাথে কথা বলো না? অহানের আম্মুর কথা বলছো? হ্যাঁ বলি তো, আমি কয়েকদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, তখন তার সাথে দেখা করে এসেছি। ও, আমার আব্বু আম্মু বিয়ের কথা বলছে, কিন্তু আমি না করে দিয়েছি। তারপরে তারা ছেড়ে দেখছে। কথাটা বলতে বলতে আনিকার চোখ থেকে পানি চলে আসে। কষ্ট, চাপা কষ্ট লুকিয়ে আছে আনিকার বুকে। ভালোবাসার কাঙাল সে, ভালোবেসেও ভালোবাসার মানুষটিকে পাচ্ছে না। প্রতিনিয়ত ভেতর থেকে ভেঙে যাচ্ছে। ইহিতা আনিকার মাথাটা বুকের সাথে মিশিয়ে নেয়। আনিকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এতক্ষণে কারো মাথা ঠেকিয়ে কাদার স্থান পেল, নিজেকে ধরে রাখতে পারল না। ইহিতাকে জড়িয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। কান্না ভরা কণ্ঠে বলে, ভাবি, সে কেন বুঝে না আমি ওকে কতটা ভালোবাসি? ওকে বোঝার শক্তি কি আল্লাহ দেবে না? ইনশাআল্লাহ দিবে। নিজেকে শক্ত করো আনিকা, মাথায় হাত বুলিয়ে বলে। রাতে খাওয়ার সময় ইহিতা ও আনিকার ব্যাপারে কথা বলতে নিলে রাগ দেখিয়ে অহান খাওয়া ছেড়ে উঠে রুমে চলে যায়। অহান চাইছে না আনিকার বিষয়ে কোনো কথা শুনতে। ইহিতা দোটানায় পড়ে যায়। একদিকে আনিকা, আরেকদিকে অহান। এতদিনের বন্ধুত্ব কি শেষ? পরের দিন লাঞ্চ টাইম। অহান ওর কেবিনে বসে কিছু একটা ভাবছে। অফিসের বাকি কর্মচারীরা ক্যান্টিনে ছিল। হাতে থাকা কলম বারবার উপরে ছড়ে দিচ্ছে আর ক্যাচ করছে। ভাবনায় এতটা মশগুল হওয়ায় লাঞ্চও করছেও না। অহান লাস্টের বার আর কলম ছুঁড়ে মারে না, হাতের মুঠোয় চেপে নিয়ে শক্ত করে ধরে রাখে। ইহিতা আনিকাকে আজ ওদের বাসায় দুপুরের খাবার খেতে বলেছে। রিফাত অফিসে ছিল বিধায় ওকে বলতে পারিনি। সারাদিন আনিকার সাথে সময় পার করে ইহিতা। আনিকা খুবই মিশুক ও ফ্রেশ মাইন্ডেড। বাহিরের গার্ডেনে গিয়েও অনেকক্ষণ হাঁটাচলা করে দুজনে। খুব সুন্দর একটা সময় কাটায় তারা। রাতে অহান বাসায় আসার আগে আনিকা রিফাতের ফ্ল্যাটে চলে আসে, কারণ আনিকা অহানের ইগনোর মেনে নিতে পারছে না। অহান ঠিক 10টার দিকে বাসায় ফিরে। কলিং বেল বাজতে ইহিতা দরজা খুলে দেয়। অহান মাথা নিচু করেছিল, চোখ তুলে ইহিতার দিকে তাকাতেই মুচকি হাসি ইহিতা। কিন্তু অহান গম্ভীর মুখে ইহিতার দিকে তাকিয়ে আছে। আজ ওর চেহারা অন্যরকম দেখাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো অশরীর ভর করেছে শরীরে। ইহিতার হাসি মিলিয়ে যায় অহানের এমন গম্ভীর মুখ দেখে। একটু কাছে গিয়ে কপালে গলায় হাত রেখে দেখে জ্বর এসছে কিনা, কিন্তু শরীর ঠান্ডা ছিল। ইহিতার কেমন অদ্ভুত লাগছে অহানের চাহনি। নেশাও করেনি অহান, তবু এভাবে তাকিয়ে থাকার কারণটা খুঁজে পাচ্ছে না। গেট খোলা রেখেই ভিতরে চলে আসে, বলে, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়ছি। অহান গম্ভীর মুখে দরজা ঠাস করে লাগিয়ে দেয়। ইহিতার দিকে ঘুরে তাকায়, হাতের ব্যাগ নিচে ফেলে দেয়। ইহিতা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে অহানের দিকে ঘুরে তাকায়। নিচে ব্যাগ পড়ে থাকতে দেখে অহানের দিকে তাকায়। অহান একইভাবে ইহিতার দিকে তাকিয়ে আছে। ইহিতা ভ্রু কুচকে বলে, কি হয়েছে তোমার? তুমি এমন বিহেভ করছো কেন? এতদিন তো কিছু হয়নি, কিন্তু এখন হবে, গম্ভীর কণ্ঠে বলে অহান। এক পা ইহিতার দিকে বাড়ায়। মানে কি হবে? ইহিতা সন্দেহের চোখে তাকিয়ে বলে, আপনি আমার ওয়াইফ, আমি আপনার স্বামী। আমাদের তো ফার্স্ট নাইট হয়নি, তো বলুন কোন রুমে ফার্স্ট নাইট করতে চান, আপনার রুমে নাকি আমার রুমে? অহান, মুখ সামলে কথা বলো, রেগে চিল্লিয়ে বলে ইহিতা। কেন? স্ত্রীর অধিকার চাওয়া তো কোনো অপরাধ নয়, এটা তো আমার হক। ইহিতার দিকে এগিয়ে গিয়ে বলে অহান। ইহিতা পিছিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলে,
কিসের অধিকার? কোনো অধিকার নেই তোমার। এখানেই দাঁড়াও, নয়তো আমি আম্মুকে ফোন দেব। দেন, আম্মুকে ফোন দেন, বলুন আমি আপনার কাছে অধিকার চেয়েছি। আরও যা বলতে মন চায় বলুন, তাচ্ছিল্য স্বরে বলে অহান। ইহিতা চুপ হয়ে যায়। আসলে অহান তো ঠিকই বলেছি, কিভাবে বলবে আম্মুকে? কিন্তু বলতে তো হবেই। ইহিতা ভয়ে ভয়ে পিছোতে থাকে। অহান ইহিতার দিকে এগোতে থাকে। অহান, ভালো হচ্ছে না কিন্তু, কাছে আসবে না একদম। আঙুল তুলে পিছিয়ে গিয়ে বলে। অহান ইহিতার কথা শুনে না। অহান স্টপ, অহান, কাঁপা কণ্ঠে বলে। অহানের থামার কোনো গতিই নেই, ইহিতার দিকে এগিয়েই যাচ্ছে। অহান থামো বলছি, অহান, জোরে বলে। তবুও থামছে না অহান। ইহিতা দৌড়ে ও রুমে যেতে নিলে অহান ইহিতার হাত ধরে ফেলে। দেয়ালের সাথে মিশিয়ে ইহিতার কাছে যেতে নিলে ইহিতার সর্বশক্তি প্রয়োগ করে অহানকে ধাক্কা মেরে সজোরে কষে গালে একটি চড় মেরে দেয়। চড় দেওয়ার ফলে অহানের ঘাট ডান দিকে কাত হয়ে যায়। সেভাবেই দাঁড়িয়ে রয় অহান। ইহিতার চোখ নিমেষেই ভরে উঠে জলে। ছলছল করা চোখে কান্না জড়িত কণ্ঠ বলে, আমি তো তোমার ভাবি হই, বউ না। অহান তাচ্ছিল্যের হাসি দেয়। ইহিতার কাছ থেকে দূরে সরে বলে, কোনটা বিশ্বাস করব আমি? আপনি আমার ভাবি হন এটা, নাকি বউ হন এটা? কোনটা বলুন? জোরে চিল্লিয়ে বলে অহান। ইহিতা অহানের প্রশ্নের উত্তর দেয় না। দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে পিঠ দরজার সাথে ঠেকিয়ে কাঁদতে থাকে। অহান উত্তর পায়নি তার। রাগে ড্রয়িং রুমের সেন্টার টেবিলে লাথি মেরে বাসা থেকে বের হয়। বড় বড় পা ফেলে রিফাতের ফ্ল্যাটের সামনে আসে। জোরে জোরে কলিং বেল সহ ধাক্কা দিতে থাকে। অনিকা ও রিফাত সবে মাত্র খাবার খেতে বসেছে। এমনভাবে কলিং বেল বাজাতে ও দরজা ধাক্কাতে দেখে আনিকা টেবিল ছেড়ে উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অহানকে দেখতে পায়। চোখে মুখে লেগে আছে প্রচণ্ড রাগের আভা। অহান আনিকাকে পাশে সরিয়ে ভেতরে প্রবেশ করেই রিফাকের গেঞ্জি ধরে টেনে টেবিল থেকে উঠিয়ে মারতে শুরু করে আর জোরে জোরে বলে, কেন করেছিস আমার সাথে এটা? কেন বলেছিস আমার সম্পর্কে সব আম্মুকে? বল কেন বলেছিস? বলেই ঘুষি মারতে থাকে অহান। ফের অহান দেওয়ালের সাথে রিফাতকে ঠেসে ধরে ক্ষুব্ধ কণ্ঠে বলে, বন্ধুত্বের এই পরিণাম দেখালি, বেঈমান কোথাকার! বলেই এলোপাতারে ঘুষি মারতে থাকে রিফাতকে। আনিকা এতক্ষণ রিফাতকে মারতে দেখে চুপ করে রয়, কিন্তু যখন অহানের মুখে এসব কথা শুনে তখন আর চুপ করে থাকে না। অহানের কাছে এসে শার্টের কলার ধরে টেনে ওর কাছে জোরে থাপ্পড় মেরে চিৎকার দিয়ে বলে, রিফাত কিছু বলেনি, আমি বলেছি তোর আম্মুকে সব। কথাটা শুনেই অহান অবাক হয়ে তাকায় আনিকার দিকে। অহান বুঝতে পারছে না আনিকা কিভাবে বলল এসব। আনিকা তো এসব কিছু জানতো না, না এতদিন দেখা হয়েছে ওর সঙ্গে। তাহলে আনিকাকে কে বলল? রিফাত? নাকি আনিকা নিজে থেকেই সব জেনেছে অহানের বিষয়ে?